আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা ভাইয়াকে একটু জানাও যে একটু কিছু সমস্যার কারণে লাইভটা একটু ডিলেট হয়ে গেছিলো, আমি আবার শুরু করছি। ভাইয়াকে একটু জানাও যে ভাইয়ার লাইভটা এখন ঠিক আছে কিনা এবং আমার কথা 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 শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জাস্ট তোমরা বলবা। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে ফেলো, জলদি করে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে ফেলো লাইভে, এবং তোমাদের টাইম লাইনে ভিডিওটা একটু শেয়ার করো, বিভিন্ন তোমাদের টাইম লাইনে শেয়ার করো, তোমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করো, তোমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে ওগুলোতে শেয়ার করো। আর আমাদের বিশেষ করে আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে, তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু কষ্ট করে শেয়ার করে দাও। আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে ওগুলোতে আমাদেরকে একটু শেয়ার করে দাও। আর তোমরা আমাকে জাস্ট একটু কমেন্টে বলো যে ভাইয়ার কথা শোনা যাচ্ছে কি না, ভয়েস ক্লিয়ার কিনা, ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা, ভয়েস ক্লিয়ার কিনা। বেশি গরম পড়তেছে। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো আর লাইভটা একটু শেয়ার করতে থাকো। আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে, সব মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, সব মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। ভাইকে বলো যে ভাইয়ের কথা শোনা যাচ্ছে কিনা। ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলো। ভিডিও ক্লিয়ার কিনা, ভিডিও ক্লিয়ার কিনা, সবাইকে মেনশন দিতে থাকো আর আমাদের মেসেঞ্জার গ্রুপে লাইভটা শেয়ার করতে থাকো। ভিডিও ক্লিয়ার কিনা। লাইভটা একটু শেয়ার করতে থাকো, তোমাদের পার্টিসিপেন্ট অনেক কম, তোমরা লাইভটা একটু শেয়ার করতে থাকো আর ফ্রেন্ডদেরকে একটু বেশি বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তোমাদের ফ্রেন্ডের কি অভাব? হ্যাঁ, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আজকে আমরা লেকচার 5 কোষ ও কোষ এর গঠনের লেকচার 5 প্রোক্যারিওটিক সেলের একটা স্ট্রাকচার দেখবো, একটা আদর্শ প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার দেখবো। সো আমি শুরু করে ফেলতেছি, তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, লাইভটা শেয়ার করতে থাকো। আর আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে, তোমরা কষ্ট করে আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে এই লাইভটা একটু শেয়ার করে দাও। এই প্রোক্যারিওটিক সেল সম্বন্ধে আমি গত ক্লাসেই বলছি, গত একটা লেকচারে প্রোক্যারিওটিক সেল কি, ইউক্যারিওটিক সেল, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো প্রোক্যারিওটিক সেল বুঝতে আশা করি অসুবিধা হবে না। প্রোক্যারিওটিক সেল নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেখানে আমরা বলছিলাম যে প্রোক্যারিওটিক মানে হচ্ছে যেখানে নিউক্লিয়াসটা সুগঠিত না। সুগঠিত না বলতে কি বুঝে, এগুলো একেবারে বেসিক থেকে ঢুকে বলছিলাম যাতে তোমরা সব কিছু বুঝতে পারো, ঠিক আছে? একেবারে বেসিক থেকে ঢুকে বলছিলাম যাতে সব কিছু বুঝতে পারো। তো আজকে প্রোক্যারিওটিক সেলের একটা আদর্শ প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার আঁকা দেখবো। তো তোমরা জানো যে আমি যদি প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার আঁকি, আমাকে এভাবে একটু গোল করে আঁকতে হবে। আর প্রোক্যারিওটিক সেলটা একটু ডিম আঁকার টাইপসের, একটু ডিমের মতো করে আঁকতে হবে। এভাবে আঁকবো। আমি যদি একটু এভাবে আঁকি, এই প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার যদি ভাই আঁকি, এভাবে একটু ডিমের মতো করে আঁকতে হবে। তোমরা আমার সাথে আঁকতে পারো এভাবে। প্রোক্যারিওটিক সেলটা দেখতে একটু ওভাল শেপড বা ডিমের মতো দেখতে, ঠিক আছে? প্রোক্যারিওটিক সেল দেখতে কি ওভাল শেপ এবং ডিমের মতো দেখতে। এই যে বাইরের দিকের যে এই যে ঝিল্লি, এটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন, এবং প্লাজমা মেমব্রেন সবসময় ডাবল লেয়ার থাকে। তাই এদিকে আমি এভাবে দুইটা দিব, প্লাজমা মেমব্রেন এভাবে ডাবল লেয়ার থাকে, এভাবে দুইটা দিব। প্লাজমা মেমব্রেন কি থেকে ডাবল লেয়ার থাকে, এভাবে আমি দুইটা দিচ্ছি। এই যে ডাবল লেয়ার প্লাজমা মেমব্রেন, এটাকে আমরা কি বলি বলতো? এটা হচ্ছে এই যে দুইটা লেয়ার দেখতে পাচ্ছ, এগুলাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন। এগুলাকে আমরা বলি প্লাজমা, এগুলাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন। তাহলে তোমরা জানো যে প্রতিটা কোষ, সেটা যে কোষই হোক না কেন, একটা বাহিরের দিকে একটা ঝিল্লি থাকে, যেটাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এটার কাজ হচ্ছে মূলত ভিতরে যে অঙ্গাণুগুলো থাকবে, ভিতরে যা কিছু থাকবে সেগুলোকে ধারণ করা, সেগুলো যাতে সেল থেকে আউট হয়ে যেতে না পারে সে জিনিসটা দেখা। তো এটাই হচ্ছে প্লাজমা মেমব্রেন বা
কোষ ঝিল্লি, এটা অবশ্যই প্রোক্যারিওটিক সেলে থাকবে, ইউক্যারিওটিক সেলও থাকবে, প্রোক্যারিওটিক সেলও থাকবে, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো প্রোক্যারিওটের ক্ষেত্রে আমরা জানি প্লাজমা মেমব্রেন তো থাকেই, তবে এটা মাথায় রাখতে হবে, এই যে প্লাজমা মেমব্রেনের ভিতরে এই যে স্পেসটা, এই স্পেসগুলো মূলত এভাবে ডট ডট দিয়ে কিছু জিনিস থাকে, অর্ধতরল পদার্থ থাকে, ডট ডট এভাবে ডট ডট কি থাকে, অর্ধতরল পদার্থ থাকে, ডট ডট দিবা এভাবে, হ্যাঁ, এখানে থাকবে কি অর্ধতরল পদার্থ। এই অর্ধতরল পদার্থকে আমরা বলি সাইটোপ্লাজম। এই অর্ধতরল পদার্থকে আমরা বলি কি সাইটোপ্লাজম। এবং এই সাইটোপ্লাজমটা অর্ধতরল পদার্থ। অর্ধতরল পদার্থ মানে বুঝো, যেমন জেলিকে তুমি অর্ধতরল বলতে পারো, বিকজ জেলি লিকুইডও না আবার কঠিনও না, লিকুইড আর কঠিনের মাঝামাঝি, মানে অর্ধতরল, পুরোপুরি লিকুইড টাইপসের না জেলি, অনেকটা অর্ধতরল টাইপসের, মানে কঠিনও না আবার তরলও না, অর্ধতরল টাইপসের। অর্ধতরল এক্সাম্পল হচ্ছে জেলির মতো। তো সাইটোপ্লাজমটা এভাবে কি থাকে, এভাবে তোমার অর্ধতরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে, এটাকে আমরা বলি সাইটোপ্লাজম। এতটুকু তো তোমরা মোটামুটি জানো, এগুলো আমার আসলে বলার কিছু না, এগুলো তোমরা ভালোই জানো আমার থেকে। তো এখন মজার বিষয় হচ্ছে, তোমরা জানো প্রোক্যারিওটিক মানে কি? তোমাদেরকে গত ক্লাসেই বলছিলাম প্রোক্যারিওটিক মানে হচ্ছে, মানে হচ্ছে আদি, এবং ক্যারিওটিক মানে হচ্ছে, বা ক্যারিয়ন থেকে আসছে নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস, মানে ওইটার নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন জানি নিউক্লিয়াসের মতো না, অ্যাকচুয়ালি নিউক্লিয়াসটা দেখতে নিউক্লিয়াসের মতো না। তোমরা যারা গত ক্লাস করছো তারা ভালো বুঝতেছো এই জিনিসটা, যে নিউক্লিয়াসের মতো দেখতে বা নিউক্লিয়াস না, ব্যাপারটা কেমন জানি, ঠিক আছে? সো এখানে আমি আর বলবো না, কারণ এটা গত ক্লাসে আমি ভালোভাবে বুঝাইছি। আচ্ছা, তার আগে দেখো, এই প্লাজমা মেমব্রেনে বিভিন্ন এই যে সাইটোপ্লাজমে রাইবোজোম ছাড়া আর কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না। তোমরা জানো, আমি গত ক্লাসে পড়াইছি যে সাইটোপ্লাজমে বিভিন্ন নর্মালি অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোসোম, প্লাস্টিড ইত্যাদি অঙ্গাণু থাকে। বাট প্রোক্যারিওটের ক্ষেত্রে কিন্তু একমাত্র রাইবোজোম ছাড়া তুমি আর কিছু পাবা না। তার মানে প্রোক্যারিওটে এভাবে কি থাকে, মুক্ত রাইবোজোম থাকে। প্রোক্যারিওটে এভাবে কি থাকে, ধরো আমি কোথায় দেখাবো, এখানে দেখাই। প্রোক্যারিওটে এভাবে কি থাকে, গোল গোল করে রাইবোজোম থাকে, এভাবে কি থাকে, রাইবোজোম। এবং এই রাইবোজোমগুলো হচ্ছে 70S, গত ক্লাসে জাস্ট একটু করে বলছিলাম যে রাইবোজোমগুলো হচ্ছে 70S, সেটা হচ্ছে প্রোক্যারিওটের ক্ষেত্রে, নট ইউক্যারিওটের ক্ষেত্রে 80S। এই 70S 80S এগুলোর মানে আমরা যখন রাইবোজোম নিয়ে আলাদা টপিক পড়বো, এই চ্যাপ্টারে রাইবোজোম নিয়ে তোমাদেরকে আলাদা টপিক পড়তে হবে, ওখানে আমরা বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব। সো আপাতত আমরা স্কিপ করে যাব। সেটা হচ্ছে এই যে রাইবোজোম থাকবে, এই রাইবোজোমগুলোকে আমরা বলবো 70S রাইবোজোম। এখানে S বলতে ভেইটবার্গ ইউনিট বলা হচ্ছে, ভেইটবার্গের একজন বিজ্ঞানীর নাম, ওনার উচ্চারণে এসটা আসে না, ওনার ভেইটবার্গ নামটা হচ্ছে এরকম, ভেইটবার্গ নামটা হচ্ছে এরকম, তো উচ্চারণে এসটা উচ্চারিত হয় না। সো ওনার নাম অনুযায়ী এই ইউনিটটা দেওয়া হয়েছে, এটা আমরা বিস্তারিত পড়বো রাইবোজোম টপিক যখন পড়বো। তার মানে আমি অন্য কোনো অঙ্গাণু দিই নাই, মানে গলগি বডি দিই নাই, মাইটোকন্ড্রিয়া দিই নাই, তারপর লাইসোসোম দিই নাই, তারপর গলগি অ্যাপারেটাস দিই নাই, শুধুমাত্র রাইবোজোম দিছি। সো আমরা জানি প্রোক্যারিওটে রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণু থাকে না। ধরো আর কোনো অঙ্গাণু বলতে, ধরো আমি চাইলে মাইটোকন্ড্রিয়া দিতে পারতাম। ধরে নাও এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া দেখতে অনেকটা এরকম, এই যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, চাইলে আমি মাইটোকন্ড্রিয়া দিতে পারতাম, কিন্তু আমি মাইটোকন্ড্রিয়া দিব না, বিকজ একমাত্র রাইবোজোম ছাড়া আর কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আমরা এইখানে পাবো না। দ্যাট মিনস মাইটোকন্ড্রিয়াও পাবো না, শুধুমাত্র রাইবোজোম পাবো। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেছে, ভাইয়া যদি মাইটোকন্ড্রিয়া না থাকে তাহলে কেমনে কি? কারণ আমরা জানি মূলত মাইটোকন্ড্রিয়ায় প্রধানত শ্বসন পর্যায় ঘটে। মাইটোকন্ড্রিয়ায় প্রধানত কোষীয় শ্বসন ঘটে, যেখানে এটিপি তৈরি হয়। তোমরা জানো যে শ্বসন প্রক্রিয়া, যেখানে গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি আর এটিপি তৈরি করে। আর এই শ্বসন প্রক্রিয়াকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়, গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে ক্রেবস চক্র, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে, আর ক্রেবস চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয় আমাদের এই মাইটোকন্ড্রিয়াতে। মূলত কোষীয় শ্বসন বেশি ঘটে মাইটোকন্ড্রিয়াতে, আর সামান্য ঘটে সাইটোপ্লাজমে। তার মানে আমাদের ক্ষেত্রে যারা প্রকৃত বেশি, তাদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া আছে বিধায় আমাদের খুব সুন্দর মতো কোষীয় শ্বসন ঘটতে পারে।
মানে আমরা এটিপি তৈরি করতে পারি, যেটাকে কাজে লাগাই আমরা কাজ করতে পারি বা বেঁচে থাকি। কিন্তু ভাইয়া এই যে প্রোক্যারিওটিক সেল, এদের তো মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে কথা হইল ওদের মাইটোকন্ড্রিয়া যদি না থাকে ওরা তাহলে কোষীয় শ্বসন ঘটায় কীভাবে? কারণ ওদেরও তো অ্যাটিপি লাগবে বেঁচে থাকার জন্য, ওদেরও তো অ্যাটিপি লাগবে, তাহলে ওদের এই অ্যাটিপিটা পাবে কোত্থেকে? এরকম একটা প্রশ্ন আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম, লিখে দিয়েছিলাম। তো এটার সলভ আমরা এখন পেয়ে যাব, এই জিনিসটা সলভ পেয়ে যাব। সেটা হচ্ছে তোমার এই যে তোমার এই প্রোক্যারিওটিক সেল, এটার যে প্লাজমা মেমব্রেন দেখতেছো না, এই প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে কিছু অংশ ভিতরের দিকে ঢুকে যায়। যেমন ধরো এই যে প্লাজমা মেমব্রেন, আমি এই অংশটা দেখাচ্ছি, এই প্লাজমা মেমব্রেন এই অংশটা এভাবে ভিতরের দিকে ঢুকে গেছে। এই প্লাজমা মেমব্রেনের এই অংশটা ভিতরের দিকে ঢুকে গিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করছে। এটার একটা নাম আছে, এটার নামটা তোমরা লিখো। এটার নাম হচ্ছে মেসোসোম, যেটা আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম, আজকে ব্যাখ্যা করব বলছিলাম এটা। তার মানে মেসোসোম কি? মেসো মানে মধ্য, মাঝখানে, সোম মানে বডি, দ্যাট মিনস এটা মাঝখানে বা ভিতরে। মেসো মানে মধ্য মানে ভিতরে আর কি, যেহেতু এটা ভিতরে ঢুকে গেছে তাই এটার নাম দিচ্ছে মেসোসোম। তো এই মেসোসোমটা কি? তাহলে প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে ঢুকে গিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, এটাকে আমরা বলি মেসোসোম, যেটা আমরা ইউক্যারিওটে পাবো না, এটা প্রোক্যারিওটের ক্ষেত্রে এটা একটা বিকল্প ব্যবস্থা। কিসের জন্য? তোমার যেহেতু ইউক্যারিওটে মাইটোকন্ড্রিয়া আছে, এখানে যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে শ্বসন করতে হবে। তাহলে শ্বসনের জন্য তো একটা বিকল্প পদ্ধতি লাগবে, বিকজ মাইটোকন্ড্রিয়া তো নাই। এই বিকল্প পদ্ধতি হচ্ছে মেসোসোম। তাহলে মেসোসোম কি করে সেটাই আমাদের জানতে হবে। যেহেতু প্রোক্যারিওটে মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে শ্বসন করতে পারতেছে না, তাই এই মেসোসোম এখানে শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম ধারণ করে। দ্যাট মিনস মেসোসোম কি করে? শ্বসনের জন্য, তোমরা এগুলো নোট করে ফেলো, এখানে মুছামুছি হবে, প্রয়োজনীয় এনজাইম ধারণ করে, এগুলো আবার মুছামুছি হবে, সো তোমরা লিখে ফেলো। এনজাইম ধারণ করে কোষীয় শ্বসন সম্পন্ন করে। তাহলে এখানে মাইটোকন্ড্রিয়া যে ছিল না সেটার সমাধান তো হয়ে গেছে, কোষীয় শ্বসন সম্পন্ন করে। নর্মালি মাইটোকন্ড্রিয়া থাকলে কিন্তু শ্বসন ওই করতো, এখন যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই, তার একটা বিকল্প ব্যবস্থা লাগবে। বিকল্প ব্যবস্থাটা হচ্ছে এই মেসোসোম। এই মেসোসোম থাকার কারণে এখানে শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম থাকে। তোমরা জানো শ্বসনে বিভিন্ন এগুলো এক একটা বিক্রিয়া এনজাইম লাগে, ওই এনজাইমগুলো এরা ধারণ করে, এবং এখানে এই এনজাইমগুলোর সাহায্যে এখানেই কিন্তু তোমার কোষীয় শ্বসনটা সম্পন্ন হয়, যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই, বিকল্প ব্যবস্থা লাগবে। শুধু এটা না, দেখা গেছে এটা সেল ডিভিশনেও সাহায্য করে। সেল ডিভিশন কিভাবে? যেহেতু এটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, তাই মনে করা হচ্ছে যেভাবে ভিতরের দিকে ঢুকতে একটা সেল দুইটা সেলে কি হয়ে যেতে পারে, কনভার্ট হয়ে যেতে পারে। যেরকম আমরা প্রাণী কোষ দেখছিলাম, প্রাণী কোষ এভাবে ভিতরের দিকে ঢুকে যেত, তোমার কোষ ঝিল্লিগুলো এভাবে ভিতরের দিকে ঢুকে গিয়ে সাইটোপ্লাজমটা ভিতরের দিকে ঢুকে গিয়ে দুইটা সেল আলাদা হয়ে যেত। তো ধারণা করা হচ্ছে যে মেসোসোমগুলো এভাবে ভিতরের দিকে ঢুকে গিয়ে দুইটা সেলকে আলাদা করে দিতে পারে। সো এই সেল ডিভিশনে বলা হচ্ছে এটা ভূমিকা পালন করে। তবে মেইন ফাংশনটা হচ্ছে এটা, শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম ধারণ করে, কোষীয় শ্বসন এখানে সম্পন্ন করে। তাহলে যে মাইটোকন্ড্রিয়াটা ছিল না সেটা সমাধান তো হয়েছে, তার মানে সমাধান তো হয়েছে যে মাইটোকন্ড্রিয়া না থাকলেও মেসোসোমে কিন্তু শ্বসনটা হচ্ছে। তাহলে এদের সার্ভাইভ করার ঠেকায় কে? এখন তাহলে সারা সার্ভাইভ করতে পারবে। সো এই সমাধানটা আমরা দিছি। সো লজিক দিয়ে বুঝবা, লজিক দিয়ে পড়বা, লজিক দিয়ে এই জিনিসগুলো পড়ার চেষ্টা করবা, সেটা হচ্ছে কথা, ঠিক আছে? আচ্ছা, মজার ব্যাপার কি হচ্ছে, এই প্রোক্যারিওটিক সেলে প্লাজমা মেমব্রেন তো আছে, তবে সেল ওয়ালও আছে। খেয়াল করবা, প্রোক্যারিওটিক সেলে কিন্তু আবার বলছি সেল ওয়াল আছে। এবং মাথায় রাখবা, আমি এখানে যে ফিগারটা আঁকতেছি, এটা যতগুলো আদি কোষ আছে সবগুলোকে একসাথে করে একটা ফিগার আঁকতেছি, তাই এটাকে আমি নাম দিব আদর্শ প্রোক্যারিওটিক সেল। এটাকে আমি নাম দিচ্ছি আদর্শ মানে এই পৃথিবীতে যতগুলো আদি কোষ আছে তাদের সবাইকে একসাথে করে একটা স্ট্রাকচার দিচ্ছি, বুঝা গেছে? যতগুলো আদি কোষ আছে, তো কিছু আদি কোষ আছে যাদের প্লাজমা মেমব্রেনের বাইরে সেল ওয়াল আছে, যেরকম উদ্ভিদের সেল ওয়াল আছে। আমরা তো জানি নর্মালি উদ্ভিদের সেল ওয়াল থাকে, কিন্তু কিছু প্রোক্যারিওটিক সেলেও কিন্তু আমরা সেল ওয়াল পাবো। কাদের এটা আমরা পরে জানবো। আগে দেখো, এখানে আমি একটা সেল ওয়াল দিচ্ছি,
খেয়াল করো আমি পুরাটাই দিচ্ছি না, পুরাটাই দিলে জায়গাটাকে পাবো না। আমি এতটুকু পর্যন্ত এই যে আমি এটা লাল করে দিই, তাহলে বুঝবা। এতটুকু পর্যন্ত একটা সেল ওয়াল দিচ্ছি, এই দেখো এই দিক দিয়ে একটা সেল ওয়াল আছে। এই আমি ধরো এতটুকু পর্যন্ত দিছি আর কি, এটা গোল করে দিবা আর কি, এতটুকু পর্যন্ত দিছি। আরও এভাবে ঘুরে আসলে এভাবে পুরোটা হবে আর কাছে। যাই হোক, তো এই যে জিনিসটা সেল মেমব্রেনের বাইরে এখানে কি থাকবে বলো তো? এই যে এই জিনিসটা হচ্ছে তোমার সেল ওয়াল, ঠিক আছে? এখন এই সেল ওয়ালগুলো মূলত কাদের থাকে এটা প্রশ্ন করতে পারো যে ভাই কোন আদি কোষদের সেল ওয়াল থাকে। নর্মালি এই সেল ওয়ালগুলো তুমি পাবে আদিকোষ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম তুমি সেল ওয়াল পাবা। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে সেল ওয়ালটা পাবা, এই ব্যাকটেরিয়ার সেল ওয়াল, ব্যাকটেরিয়া একটা আদিকোষ, ব্যাকটেরিয়ার সেল ওয়াল যে রাসায়নিক উপাদান দিয়ে তৈরি, এটার নাম হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। তোমরা লিখো, আমার সাথে সাথে লিখো, পেপটাইডোগ্লাইকেন, পেপটাইডোগ্লাইকেন, PEPTIDOGLICAN, পেপটাইডোগ্লাইকেন। তাহলে সেল ওয়ালটা মূলত কোন কেমিক্যাল দিয়ে তৈরি? পেপটাইডোগ্লাইকেন। অনেকে বুঝতেছো না এই পেপটাইডোগ্লাইকেনটা কি, তাদেরকে আমি একটু ভেঙে বলি। এই পেপটাইডো কথা থেকে আসছে প্রোটিন, মানে এখানে প্রোটিন আছে। এখানে কি আছে তোমরা লিখো একটু কষ্ট করে, এখানে প্রোটিন আছে, ঠিক আছে? প্লাস গ্লাইকেন কথাটা যদি আমি বলি, গ্লাইকেন মানে হচ্ছে কার্বোহাইড্রেট, গ্লাইকেন মানে হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে এখানে একটু ছোট করে লিখো কার্বোহাইড্রেট। তাহলে পেপটাইডোগ্লাইকেন হচ্ছে এমন একটা পলিমার যেটা প্রোটিন এবং কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। প্রোটিন এবং কার্বোহাইড্রেট মনে রাখবা। এই কথাটা পেপটাইডোগ্লাইকেনটা তুমি পাবা অণুজীব চ্যাপ্টারে, চ্যাপ্টার 4 অণুজীব। অণুজীব যখন পড়বা, অণুজীবের যে ব্যাকটেরিয়া যখন পড়বা, ব্যাকটেরিয়ার এই যে সেল ওয়াল থাকে এবং ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা পেপটাইডোগ্লাইকেন দিয়ে থাকে। আমি বারবার বলি চ্যাপ্টার 1টা শুরুতে পড়া এই জন্য জরুরি, কারণ চ্যাপ্টার 1টা পড়লে এখানে এত বেসিক আছে যেগুলো তোমার সামনের চ্যাপ্টারগুলো বুঝতে সহজ করে দিবে। যেমন দেখো অণুজীব চ্যাপ্টারটা, যেমন ব্যাকটেরিয়া পড়তে গেলে তুমি পেপটাইডোগ্লাইকেন মানে সেল ওয়াল কথাটা পাবা। তো এখন থেকে যদি একটু ধারণা দিয়ে রাখো তাহলে ওখানে গিয়ে বিস্তারিত পড়তে সুবিধা হবে, কারণ এগুলো আমি ওই চ্যাপ্টার যদি ধরি বিস্তারিত পড়াবো। সো পেপটাইডোগ্লাইকেন মানে হচ্ছে প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট, প্রোটিন প্লাস কার্বোহাইড্রেটের একটা কেমিক্যাল যেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পাওয়া যায়, ঠিক আছে? এই যে পেপটাইডোগ্লাইকেন লেয়ার থেকে এটাকে বলা হয় সেল ওয়াল, এটাকে বলে কি সেল ওয়াল। মজার বিষয় হচ্ছে এই সেল ওয়াল বা পেপটাইডোগ্লাইকেনের যে লেয়ার, এটা দুই রকম হইতে পারে। দুই রকম বলতে ভাই এরকম একদম সোজা। একটা হচ্ছে এই পেপটাইডোগ্লাইকেনের যে লেয়ার মানে এই যে সেল ওয়ালটা, এটা মোটা হইতে পারে। আরেকটা হচ্ছে এই পেপটাইডোগ্লাইকেনের লেয়ার বা সেল ওয়ালটা চিকন হইতে পারে। তাহলে আমি দুইটা কথা বললাম, একটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন বা সেল ওয়াল যেটা দেখতে পাচ্ছ, এই পেপটাইডোগ্লাইকেনের যে লেয়ার এটা কিন্তু মোটা হতে পারে। তাহলে কয় রকম হইতে পারে ভাইয়া? এখানে লিখছি দুই রকম হইতে পারে। একটা হচ্ছে ধরো থিক, থিক মানে মোটা, আরেকটা ধরো থিন, থিন মানে পাতলা। ঠিক মানে মোটা, থিন মানে পাতলা। এখন নিশ্চয় একই কোষে দুই রকম হইতে পারে না, এটা দুইটা আলাদা আলাদা ব্যাকটেরিয়াতে হয়। যেহেতু আমি বললাম এটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল, তাহলে কিছু ব্যাকটেরিয়া আছে যাদের পেপটাইডোগ্লাইকেন মোটা হয়, পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা মোটা হয়। কিছু ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওট মানে আদিকোষিত। কিছু আছে ব্যাকটেরিয়া আছে যাদের পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা খুব চিকন হয়, খুব চিকন হয়, ঠিক আছে? তার মানে দুই রকম হইতে পারে, মোটা চিকন। আচ্ছা, এখন এতটুকু পর্যন্ত একটু স্টপ রাখি, কারণ এখানে আরেকটা জিনিস আছে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের এই সেল ওয়ালের বাইরে আরেকটা লেয়ার আছে, দেখো খুব মজার। তাই আমি বলছি তুমি যদি এখান থেকে এগুলো পড়ে যাও, সামনের চ্যাপ্টারগুলো তোমার জন্য সহজ হবে। মানে তুমি যখন অণুজীব চ্যাপ্টারে ব্যাকটেরিয়া স্ট্রাকচার পড়বে খুব সোজা লাগবে। সো এখন দেখো ওখানে তো আরও বিস্তারিত বলবো, সো এখানে বেসিকটা নিয়ে রাখো। এখন কিছু কিছু ব্যাকটেরিয়াতে এই সেল ওয়ালের বাইরে আরেকটা লেয়ার থাকে, আরেকটা লেয়ার। তো আমি দেখাচ্ছি লেয়ারটা আমি দেখাচ্ছি। আমি লেয়ারটা এভাবে দেখাচ্ছি, দেখো আমি লেয়ারটা এভাবে দেখাচ্ছি। হ্যাঁ,
এই এরকম আরেকটা লেয়ার থাকে সেল ওয়ালের উপরে, কিছু কিছু ব্যাকটেরিয়া, সব না, কার এটা আমি দেখাচ্ছি। এই যে লেয়ারটা, এই লেয়ারটার একটা নাম আছে, এই লেয়ারটার একটা কি আছে, নাম আছে। এটাকে বলা হয় লিপোপলিস্যাকারাইড বা এলপিএস। এটাকে একটু লিখো তোমরা। এটাকে বলা হয় আউটার লেয়ার, আউটার লেয়ার যেহেতু বাইরে থাকে, বা এখানে ইংরেজিতে বলে এলপিএস। দেখো এলপিএস এর আমি মিনিং বলতেছি, তোমরা লিখো, আমার এখানে জায়গা নাই। এই এলপিএস মানে হচ্ছে, এল দিয়ে হচ্ছে লিখো, এল দিয়ে হচ্ছে লিপো, হ্যাঁ, পি দিয়ে হচ্ছে পলি, এস দিয়ে হচ্ছে স্যাকারাইড, এস দিয়ে হচ্ছে স্যাকারাইড। তাহলে দেখো কীরকম, এল পি এস, এটাকে আমি এস করে দিই, বড় হাতের এস করে দিই, তাহলে বুঝবা। এই দেখো এল পি এস, তাহলে এল পি এস এর মিনিং কি, লিপোপলিস্যাকারাইড। এখন তুমি হয়তো বুঝো না এখানে কী কী কেমিক্যাল আছে, একদম সোজা। এখানে দুইটা কেমিক্যাল আছে, দেখো, একটা হচ্ছে লিপো মানে লিপিড, এখানে দুইটা কেমিক্যাল আছে, একটা হচ্ছে লিপো, লিপো মানে লিপিড, আর একটা হচ্ছে পলিস্যাকারাইড, আর একটা হচ্ছে পলিস্যাকারাইড। তোমরা সবাই তো পলিস্যাকারাইড চিনো না? পলিস্যাকারাইড মানে হচ্ছে এটা একটা ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট। এখানে ব্র্যাকেটে লিখতে পারো পলিস্যাকারাইড ইজ ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট। দ্যাট মিনস এখানে লিপিড আর কার্বোহাইড্রেট থাকে। সো এলপিএস মানে বুঝছো, আমি এখানে লিখে দিছি, জায়গা নাই তো আমি এখানে একটু লিখে দিছি, ঠিক আছে? জায়গা নাই যেহেতু আমি এখানে লিখে দিছি, তোমরা ওভাবেই লিখো। হ্যাঁ, তোমরা অবশ্যই ভেঙে ভেঙে লিখবা। হ্যাঁ, আমি এখানে জায়গা নাই, তো আমি এতটুকু এখানে লিখে দিছি, তোমরা ওখানে লিখতে পারো, কারণ তোমাদের কাছে অনেক জায়গা থাকে। সো এখন দেখো লিপোপলিস্যাকারাইড মানে কি, এটা আউটার লেয়ার, এটা ভেঙে বলছি এলপিএস বলে সংক্ষেপে, এল দিয়ে লিপো, পি দিয়ে পলি, এস দিয়ে স্যাকারাইড। এবং এটার নামে বোঝা যাচ্ছে পলিস্যাকারাইড মানে পলিস্যাকারাইড মিন্স কার্বোহাইড্রেট, আর লিপো মিন্স লিপিড, তার মানে লিপিড আর কার্বোহাইড্রেট নিয়ে তৈরি একটা কেমিক্যাল। এটাকে বলা হয় লিপোপলিস্যাকারাইড আউটার লেয়ার, এটা আউটার লেয়ার থাকে। মজার ব্যাপার হচ্ছে যে কিছু ব্যাকটেরিয়ায় থাকে, কিছু ব্যাকটেরিয়ায় থাকে না। এখন এখানেই হবে, যেমন দেখো যাদের সেল ওয়ালের পেপটাইডোগ্লাইকেন থিক, দেখো যাদের সেল ওয়ালের পেপটাইডোগ্লাইকেন থিক, মানে বুঝছো তো, এই লালটা হচ্ছে সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন, এটা থিক, তাদের উপরে লিখো, তাদের উপরে এলপিএস থাকে, তাদের উপরেই এলপিএস থাকে। এখানে লিখো এলপিএস, এখানে লিখো এলপিএস। তার মানে যাদের পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা ঠিক না, সরি, এখানে থিকের ক্ষেত্রে লিখবা, এটা থিকের ক্ষেত্রে লিখবা নো এলপিএস, সরি, এখানে একটু লিখো, এখানে এটা একটু ঠিক করো, এখানে লিখবা নো এলপিএস, এখানে লিখো থিকের ক্ষেত্রে লিখবা নো এলপিএস, নো এলপিএস, বুঝে গেছে? থিকের এই যে থিক পেপটাইডোগ্লাইকেন লেয়ারের উপরে কোনো এলপিএস থাকবে না, আর থিন পেপটাইডোগ্লাইকেন যেটা লেয়ার থাকবে এখানেই লিখো এলপিএস, এখানেই এলপিএস থাকবে। তার মানে এখানে কিন্তু পার্থক্য আছে, দেখছো? এখানে লিখো এলপিএস। তার মানে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের পেপটাইডোগ্লাইকেনের লেয়ারটা হচ্ছে থিক, তাদের বাইরে কোনো এলপিএস লেয়ার মানে এই আউটার লেয়ারটা থাকবে না। ওই আদিকোষী ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে এই আউটার লেয়ারটা থাকবে না। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা হচ্ছে থিন মানে পাতলা, তাদের বাইরে একটা আউটার লেয়ার থাকবে যেটাকে বলা হয় এলপিএস। এই যে এতক্ষণ ধরে এখানে বুঝেছি, তার মানে বুঝতে পারছো এখানে ডিফারেন্স আছে। যে ব্যাকটেরিয়ার পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা থিক, এগুলো তোমরা ইয়াতে পাবো অণুজীব চ্যাপ্টারে যখন পড়বা। অণুজীব চ্যাপ্টারেও কিন্তু অনেক কম বলা আছে এগুলো নিয়ে। সো ওই চ্যাপ্টারগুলো যখন আমি পড়াবো তখন ওখানে কিন্তু অনেক বিস্তারিত পড়াবো, অনেক লজিক পড়াবো। বিকজ তুমি শুধু পড়ে গেলে হবে না, যে কথাগুলো পড়ে গেলে হবে না, এগুলো বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এগুলো বোঝার চেষ্টা করতে হবে। আর কিছু ব্যাকটেরিয়া আছে যাদের পেপটাইডোগ্লাইকেন থিন, তাদের উপরে এলপিএস থাকে। সো এটা হচ্ছে কথা। এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই যে এখানে দুই ধরনের কথা বলছি, এগুলা কাদের ক্ষেত্রে বলছি তোমরা জানো? অণুজীব চ্যাপ্টারটা যদি পড়ো তোমরা হয়তো সবাই নাম শুনছো গ্রাম স্টেইনিং। তোমরা কখনো এই গ্রাম স্টেইনিং কথাটা শুনছো কিনা জানি না, এটা হয়তো ছোটোবেলায় একটু পড়ছো, আর অণুজীব চ্যাপ্টারে একটু পড়তে হবে, বিস্তারিত পড়তে হবে। বইয়ে হয়তো কম বলা আছে, বাট এখানে অনেক কিছু লজিক দিয়ে পড়তে হবে, যেটা আমি পড়াবো।
যখন ওখানে যাই, এখানে আর পড়ানোর দরকার নেই। গ্রাম স্টেনিং মানে হচ্ছে, গ্রাম নামেও একজন বিজ্ঞানী, স্টেনিং মানে হচ্ছে রং করা, স্টেনিং মানে হচ্ছে রং করা, ঠিক আছে। রং করা বলতে উনি অ্যাকচুয়ালি ক্রিস্টাল ভায়োলেট যে বেগুনি কালারের রং, ক্রিস্টাল ভায়োলেট যে বেগুনি কালারের রং, এটা ইউজ করতেন, আরও কিছু রং ইউজ করতো, সেখানে আমি বিস্তারিত বলছি না। এটা মজা আছে, এটা অনেকে পড়তে জানে না এই জিনিসটা, এই জিনিসটা অনেকে মুখস্থ করে চলে যায়, কিন্তু এটার ভিতর যে কত লজিক আছে এটা অনেকে পড়ে না। তো আমি এখানে বলবো না, কারণ এখানে জাস্ট বেসিক ধারণাটা নিবা। তো গ্রাম স্টেনিং মানে হচ্ছে উনি ক্রিস্টাল ভায়োলেট রং ইউজ করতো, আরও রং ইউজ করতো। ক্রিস্টাল ভায়োলেট মানে বুঝতেই পারতেছো বেগুনি বা পার্পেল, বেগুনি বা পার্পেল। কিছু ব্যাকটেরিয়া আছে যারা এই বেগুনি কালারটা ধরে রাখতে পারে, যার কারণে মাইক্রোস্কোপের নিচে তাদেরকে বেগুনি দেখায়। কিছু ব্যাকটেরিয়া আছে যারা এটা ধরে রাখতে পারে, ক্রিস্টাল ভায়োলেটটা ধরে রাখতে পারে, ভায়োলেট মানে বেগুনি বা পার্পেল, যার কারণে ওই ব্যাকটেরিয়াকে মাইক্রোস্কোপের নিচে পার্পেল দেখায়। তো গ্রাম বলতেছে যে ব্যাকটেরিয়া এই ক্রিস্টাল ভায়োলেটকে ধরে রাখতে পারবে তাদেরকে আমরা বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ক্রিস্টাল ভায়োলেট যদি ধরে রাখতে পারা মানে কি, তাকে মাইক্রোস্কোপের নিচে বেগুনি দেখাবে, তখন গ্রাম বলতেছে ঠিক আছে এটাকে আমি নাম দিলাম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যারা ক্রিস্টাল ভায়োলেটগুলো ধরে রাখতে পারবে না, ফলে তাদের বেগুনি দেখাবে না, তাদের অন্য কালার দেখাবে, তাদেরকে নাম দিছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। নেগেটিভ কেন বুঝতেই পারতেছ, কারণ ধরে রাখতে পারতেছে না, ক্রিস্টাল ভায়োলেটটা ধরে রাখতে পারতেছে না, বিকজ তাদেরকে ধরে রাখতে পারতেছে না বিধায় তাদেরকে আর কি দেখাচ্ছে না, পার্পল দেখাচ্ছে না বা বেগুনি দেখাচ্ছে না, তাই এটাকে নেগেটিভ বলছে। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো ভাইয়া এ দুইটার মধ্যে কোনটা গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ, এটা মাথায় রাখবা, মনে রাখবা, বোঝা একদম সহজ। এখানে আমি লজিক দিচ্ছি না, বিকজ এখানে লজিক দিতে গেলে ক্লাসের ডিউরেশন অনেক বড় হবে, এবং এই লজিকগুলো আমরা যখন অনুজীব পড়াবো তখন দিব। এই যে তবে বেসিক জিনিসটা আজকে ক্লিয়ার করে ফেলো, ওখানে গেলে সুবিধা হবে। সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন লেয়ার, যেটা ঠিক মানে মোটা না, মনে রাখবা মোটা জিনিস ধরে রাখতে পারে, এটা মাথায় রাখবা। ধরো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, সেটা হচ্ছে তুমি একটা জিনিস ভেদ করে যাইতে যাচ্ছ, তো ওই জিনিসটা মোটা হওয়াতে তুমি ওটাকে ভেদ করতে পারতেছো না, ভিতর দিয়ে যাইতে পারতেছো না ওই জিনিসটা ভেদ করে, মোটা জিনিস যে জন্য, তাহলে মোটা জিনিস তোমাকে ভিতরে যাইতে দিচ্ছে না, তোমাকে ধরে রাখতেছে, মোটা জিনিস তোমাকে ভিতরে যাইতে দিচ্ছে না, তোমাকে ধরে রাখতেছে। এটা একটা একরকম হইতে পারে। আর এটা হচ্ছে তুমি যেটার ভিতর দিয়ে যাইতে চাচ্ছ ওইটা খুবই পাতলা, তো পাতলা হওয়াতে তুমি ওইটা ভেদ করে মানে ছিঁড়ে ভেদ করে চলে গেছো, তার মানে ওই চিকন জিনিস তোমাকে ধরে রাখতে পারে নাই। ঠিক সেমভাবে এই থিক পেপটাইডোগ্লাইকেন লেয়ার যেটা মোটা, সেটা মোটা বিদায় এই ক্রিস্টাল ভায়োলেটকে ভিতরে যাইতে দিবে না, এটা ভিতর দিয়ে যাইতে দিবে না, ফলে এটাকে ধরে রাখবে বিদায় এটার কালার বেগুনি দেখাবে, দ্যাটস ওয়াই এটা পজিটিভ। তার মানে এখানে পজিটিভ কোনটা, এটাই হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তার মানে মনে রাখবা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালের পেপটাইডোগ্লাইকেন লেয়ার ঠিক মোটা এবং নো এলপিএস মানে বাইরে কোনো এলপিএস থাকে না। আর যারা হচ্ছে থিন মানে সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন লেয়ার থিন, তাদের বাইরে একটা এলপিএস থাকে, আর তারাই হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই জিনিসটা যদি আজকে এখান থেকে বেসিকটা ক্লিয়ার রাখতে পারো, যখন তুমি অনুজীব চ্যাপ্টার যাবা ওখানে তুমি অনেক কিছু বিস্তারিত জানতে পারবা লজিক সাহায্যে, যদি আমার ক্লাস করে, যদি ভবিষ্যতে ইনশাল্লাহ যদি আমরা করাই, ঠিক আছে। সো এটাই হচ্ছে কথা। তাহলে মজা না বিষয়গুলো কিন্তু মজার। এই তোমার এই জিনিসগুলো যদি শিখতে পারো তাহলে তোমার সামনে অনেক কাজে লাগবে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এখন অনেক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, বাইরের দিকে আরেকটা লেয়ার থাকে, এরকম আরেকটা লেয়ার থাকে, সেটা সবার ক্ষেত্রেই মোটামুটি সবার ক্ষেত্রেই থাকতে পারে, মোটামুটি সবার ক্ষেত্রেই সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম বাইরের দিকে আরেকটা লেয়ার থাকতে পারে, এলপিএস এর বাইরের দিকে থাকবে আর কি। এই যে লেয়ার এটাকে বলা হয় ক্যাপসিউল, খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় ব্যাকটেরিয়াতেই থাকে, এটাকে বলা হয় ক্যাপসিউল।
এটাকে বলা হয় ক্যাপসিউল। এটা প্রায় ব্যাকটেরিয়াতে থাকে এবং তুমি যখন অণুজীব পড়বা, ব্যাকটেরিয়ার স্ট্রাকচার যখন পড়বা তখন এটা পাবা। তো এটাকে বলা হয় কি ক্যাপসিউল, একেবারে সবার বাইরে থাকে। ক্যাপসিউলের কাজটা কি? মূলত ক্যাপসিউল কথাটা শুনলে আমরা অনেক জায়গায় শুনছি, ক্যাপসিউল বলতে আমরা আবরণ বুঝি, আবরণ বলি, আবরণ। তো বাইরের দিকে একটা আবরণ তৈরি করে, ওটার নাম হচ্ছে ক্যাপসিউল। এখন তোমার জানতে ইচ্ছা করতেছে ভাইয়া এই ক্যাপসিউলটা কোন ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি? একদম সোজা, এই ক্যাপসুলটা পলিস্যাকারাইড দিয়ে তৈরি। এই ক্যাপসুলটা পলিস্যাকারাইড দিয়ে তৈরি। এই ক্যাপসুলটা কি দিয়ে তৈরি? মানে কার্বোহাইড্রেট। এই ক্যাপসুলটা কি দিয়ে তৈরি? ক্যাপসুলটা পলিস্যাকারাইড দিয়ে তৈরি, মানে কার্বোহাইড্রেট আর কি। পলিস্যাকারাইড মিন্স হোয়াট? পলিস্যাকারাইড মিন্স কার্বোহাইড্রেট। এটা একটা সুগার বলতে পারো, এটা একটা সুগারের আবরণ। পলিস্যাকারাইড এগুলোকে সুগার বলে, এগুলোকে কি বলে? সুগার বলে। এটা একটা সুগারের আবরণ। তো জিজ্ঞেস করতে পারো ভাই এটার কাজটা কি? এই ক্যাপসিউলের কাজটা কি? এই ক্যাপসিউলের দুইটা কাজ মাথায় রাখবা। একটা, যেহেতু আবরণ বলতেছি, তাহলে আবরণের কাজ কি? ডিফেন্স করা। যখন আমাদের স্কিন কিন্তু আমাদের গায়ের আবরণ না, আমাদের স্কিনের কাজ হচ্ছে ডিফেন্স করা। ডিফেন্স মানে বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ, বিভিন্ন প্যাথোজেনের আক্রমণ থেকে ডিফেন্স করা। ঠিক সেমভাবে ব্যাকটেরিয়াকে রক্ষা করবে এই ক্যাপসিউল। তার মানে আমরা এখানে একটা ফাংশন বলতে পারি ডিফেন্স, ডিফেন্স। ঠিক আছে? আরেকটা কি হইতে পারে? আরেকটা ফাংশন হচ্ছে নর্মালি ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলা কিন্তু একা একা থাকে না, এগুলো কলোনি আকারে থাকে। একটা জায়গায় কলোনি আকারে থাকে, একটা জায়গায় কলোনি আকারে থাকে। যে জায়গায় থাকে ওই যে জায়গায় থাকবে এই জায়গায় যুক্ত হইতে হবে, নাহলে তো থাকতে পারবে না। ধরে নাও এটা একটা পাথর, তো পাথরে যুক্ত হবে একটা ব্যাকটেরিয়া। তো পাথরে যুক্ত হবে ব্যাকটেরিয়াটা কিভাবে, সেটা হচ্ছে প্রশ্ন। পাথরে ব্যাকটেরিয়াটা যুক্ত হবে এই ক্যাপসিউল দিয়ে। দ্যাট মিনস এই ক্যাপসিউলের একটা ফাংশন হচ্ছে অ্যাটাচমেন্ট, কোনো জায়গায় অ্যাটাচ করা, কোনো জায়গায় অ্যাটাচ করা, কোনো জায়গায় ব্যাকটেরিয়াকে কি করা? অ্যাটাচ করা। তো ক্যাপসিউলের আরেকটা কাজ অ্যাটাচমেন্ট। ঠিক আছে? মুখস্থ করার কিছু নেই, বুঝে বুঝে পড়বে। আচ্ছা, মুখস্থ করার কিছু নেই, কি করবা? বুঝে বুঝে পড়বা। আর কি আছে আমি একটু দেখছি। আচ্ছা, এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি নাই, সেটা হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ থাকে, তোমরা জানো। ঠিক মেসোসোম যেখানে, এখানে একটা বৃত্তাকার ডিএনএ থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ডিএনএটা আমরা বলছিলাম, গত ক্লাসেই বলছিলাম, এরকম হয় দেখতে। বৃত্তাকার ডিএনএটা দেখতে এরকম হয়, দেখছ? এইটাকে বলা হয় কি? বৃত্তাকার ডিএনএ। এখানে লিখো, এটাকে বলা হয় বৃত্তাকার ডিএনএ। এখন মজার ব্যাপার কি জানো? যে নর্মালি আমরা প্রোক্যারিওট বলতে বুঝি যাদের আদি নিউক্লিয়াস থেকে, প্রো মানে আদি, আদি মানে আগের। নিউক্লিয়াস খুব ভালো না দেখতে, নিউক্লিয়াসটা খুব ভালো না। এখনকার নিউক্লিয়াসের মতো না, আমরা যে নিউক্লিয়াস বলতে যা বুঝি তার মতো না, এটাকেই বলা আদি নিউক্লিয়াস। তো আদি নিউক্লিয়াসে নর্মালি নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, নিউক্লিওলাস থাকবে না, নিউক্লিওপ্লাজম থাকবে না, এগুলো কিচ্ছু থাকবে না। ইভেন কি ক্রোমোজোমও থাকবে না, শুধুমাত্র এই বৃত্তাকার ডিএনএটা থাকবে। তাই বৃত্তাকার ডিএনএটা যে এরিয়া জুড়ে থাকে, এখানে আমরা একটা এরিয়া কল্পনা করি। হ্যাঁ, এখানে আমরা নিউক্লিয়াসের মতো একটা এরিয়া ধরে নিলাম এটা একটা নিউক্লিয়াস, ধরে নিলাম এটা একটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতরে আছে ক্রোমোজোম। এরকমই তো আমরা বলি যে নিউক্লিয়াসের ভিতরেই তো ক্রোমোজোম থাকে, তাই না? কিন্তু যেহেতু এটা আদি নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের মতো নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিওলাস নাই, কিচ্ছু নাই। তো এই বৃত্তাকার ডিএনএটা যে এরিয়া জুড়ে থাকে তাকে নিউক্লিয়াস না বলে, এই বৃত্তাকার ডিএনএটা যে এরিয়া জুড়ে থাকে, এই যে এরিয়া জুড়ে থাকে তাকে নিউক্লিয়াস না বলে বলা হয় নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড বানানটা কিরকম স্পেলিং? নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড মানে হচ্ছে, অয়েড মানে হচ্ছে মতো।
নিউক্লিয়াসের মতো বাট নিউক্লিয়াস না। তার মানে বৃত্তাকার ডিএনএটা যে জায়গা জুড়ে অবস্থান করে তাকে আমরা নিউক্লিয়াস বলতে পারবো না, বিকজ এটা একটা আদি নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াসের মতো দেখতে না, মানে হুবহু নিউক্লিয়াসের মতো না, জাস্ট নিউক্লিয়াসের মতো দেখতে বলতে পারি। তাই এই জায়গাটাকে আমরা বলবো নিউক্লিওয়েড, মানে নিউক্লিয়াসের মতো দেখতে। একটু লিখে রাখো, এখানে লিখে রাখো, এটার মানে হচ্ছে, এটার বাংলা মিনিং হচ্ছে নিউক্লিয়াসের মতো দেখতে। তাহলে নিউক্লিওয়েড কি? সেটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ যে জায়গা জুড়ে থাকে। লিখো, আমি বলছি তোমরা মুখে লিখো। বৃত্তাকার ডিএনএ যে জায়গা জুড়ে থাকে সে জায়গাটাকে বলা হয় নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড মানে হচ্ছে নিউক্লিয়াসের মতো, নিউক্লিয়াসের মতো কিন্তু নিউক্লিয়াস না। এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা। তো আশা করি তোমরা এই কথাগুলো তোমরা খাতায় লিখো। আমার এখানে জায়গা নাই, কারণ এখানে আমি আরও ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস লিখবো। সো আমার এখানে স্পেস রাখাটা খুবই জরুরি। সো আমি কি বললাম বলো তো? বৃত্তাকার ডিএনএ থাকে, যেটার ডিএনএ এইটা তার জেনেটিক ইনফরমেশন ধারণ করে। ডিএনএ কাজ তো জানো। এখন এই বৃত্তাকার ডিএনএটা যে জায়গা জুড়ে থাকে তাকে বলতেছে নিউক্লিওয়েড, নট নিউক্লিয়াস, বিকজ এটা নিউক্লিয়াসের মতো না, হুবহু নিউক্লিয়াসের মতো না, নিউক্লিয়াসের মতো দেখতে, তাই এটাকে বলা হয় নিউক্লিওয়েড। তাহলে নিউক্লিওয়েডের সংজ্ঞা কি লিখবা? সংজ্ঞা কি লিখবা? বৃত্তাকার ডিএনএ। প্রোক্যারিওটের ক্ষেত্রে বৃত্তাকার ডিএনএ যে জায়গা জুড়ে অবস্থান করে ওই জায়গাটাকেই বলা হয় নিউক্লিওয়েড। অর্থাৎ নিউক্লিওয়েড হচ্ছে নিউক্লিয়াসের মতো দেখতে কিন্তু নিউক্লিয়াস না। এই কথাগুলো লিখবা। আসো এইবার আসে একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার। এই গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে, কিছু ব্যাকটেরিয়া আছে, স্পেসিফিক করে বলা যায় ব্যাকটেরিয়াটার নাম কি, তবে আমি আরও পরে বলবো। কিছু ব্যাকটেরিয়া আছে স্পেসিফিক করে বলা যায় ব্যাকটেরিয়াগুলোর নাম কি, ওটা আমি আরও পরে বলবো। কিছু ব্যাকটেরিয়া আছে বা প্রোক্যারিওট আছে যাদের এরকম বৃত্তাকার ডিএনএর পাশাপাশি আরও একটা ডিএনএ থাকে, আরও অনেকগুলো ডিএনএ থাকে, তবে এর মতো না। ইন্টারেস্টিং খুব। দেখো তুমি আমি এখন যেটা বলবো সেটা তুমি যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমাদের যে জীব প্রযুক্তি আছে, জীব প্রযুক্তি চ্যাপ্টারটা পড়বা, তখন এই 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 জিনিসটা তোমরা ওখানে পড়বা। তাই এখন থেকে যদি বেসিক ধারণাটা নিয়ে রাখো, ওই চ্যাপ্টার পড়তে গেলে সুবিধা হবে। তো কিছু প্রোক্যারিওটের ক্ষেত্রে আরও কিছু ডিএনএ দেখা যায়, তবে এরকম না। ডিএনএগুলো কীরকম আমি দেখাচ্ছি। একটাও থাকতে পারে, অনেকগুলোও থাকতে পারে। তো আমি আপাতত অনেকগুলো দেখাচ্ছি। ডিএনএগুলো হচ্ছে দেখতে এরকম বৃত্তাকার, একেবারে হুবহু বৃত্তাকার ডিএনএ, এরকম এরকম, এবং আসলটার চেয়েও ছোট ছোট, আসলটার চেয়েও ছোট, আসল বৃত্তাকার ডিএনএর চেয়েও ছোট, এরকম অনেকগুলো থাকতে পারে। তো আমি এখানে 3টা দেখাচ্ছি। এরকম অনেকগুলো থাকতে পারে, আমি এখানে বর্ণনা সুবিধার্থে 3টা দেখাচ্ছি। অনেকগুলো ব্যাকটেরিয়াতে শুধু একটা থাকে, অনেকগুলো ব্যাকটেরিয়াতে 3-4টা এভাবেও থাকে। এই যে একটা, এটা ডিএনএ, এটা অবশ্যই ডিএনএ। তো এই যে ডিএনএটা, এটা হচ্ছে, এই ডিএনএটাকে বলা হয়, নাম কি জানতে হবে, এই ডিএনএটাকে বলা হয় প্লাসমিড। এই কথাটা তুমি, এটা এতটা গুরুত্বপূর্ণ যে এটার কারণেই মূলত আজকের আমাদের যে বায়োটেকনোলজি, এই বায়োটেকনোলজি অনেক দূর আগাইতে পারছে। তুমি হয়তো রিকম্বিনেন্ট ডিএনএ টপিকটা পড়ছো, যেখানে আমরা মানব ইনসুলিন তৈরি করি রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে, এবং রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য এই প্লাসমিড ইউজ করা হয়। তুমি যখন জীব প্রযুক্তি চ্যাপ্টারটা পড়বা তখন প্লাসমিড সম্বন্ধে ওখানে মাস্ট পড়তে হবে, বিকজ এটাই কিন্তু আমাদের বায়োটেকনোলজি যে সেক্টর, এটাকে অনেক দূর আগাইছে। এই যে আমাদের শরীরে যে ন্যাচারালি ইনসুলিন তৈরি হচ্ছে, সেটা আমরা এখন ল্যাবে তৈরি করে ফেলতে পারতেছি। তাও এই যে আমাদের শরীরে যেটা তৈরি, সেটাই হুবহু, সেটাই একদম ওইটাই। সো এটা কারণ সম্ভব হচ্ছে এই প্লাসমিডের কারণে। তাহলে প্লাসমিড হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা কমন ব্যাকটেরিয়া আছে যেটা খুব ইম্পর্টেন্ট, এটা বলবো পরে। আলাদা ডিএনএ থাকে, এই বৃত্তাকার ডিএনএ বাদে আরেকটা ডিএনএ থাকে যেটা এটার চেয়েও ছোট, দেখো আমি ছোট করে রাখছি, এগুলাকে বলা হয় প্লাসমিড। তাহলে প্লাসমিড কি বলতে পারো? প্লাসমিড বলতে পারো বৃত্তাকার ছোট ডিএনএ। এখানে একটু অল্প করে লিখো, আমি মুছে দিব, আমি আবার মুছে দিব, তোমরা লিখবা বৃত্তাকার ছোট ডিএনএ, যা, আমি আবার মুছে দিব, সো লিখে ফেলো, যা স্বাধীনভাবে রেপ্লিকেট হতে পারে। রেপ্লিকেট মানে তার সংখ্যা বাড়াইতে পারে, রেপ্লিকেট হতে পারে,
যা স্বাধীনভাবে রেপ্লিকেট হতে পারে। রেপ্লিকেট হওয়া মানে কি, তার সংখ্যা বাড়াইতে পারে, একটা প্লাজমিড থেকে দুইটা প্লাজমিড, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এরকম সে নিজে নিজেই হইতে পারে। এটাকে বলা হয় স্বাধীনভাবে করা। তো যা স্বাধীনভাবে রেপ্লিকেট হতে পারে এটাই হচ্ছে প্লাজমিড। এটা আর এটা কিন্তু সেম না, মাথায় রাখবা। দেখো এটা কত বড় আর এটা কত ছোট, ঠিক আছে? সো এটার ফাংশন আলাদা, এবং এটার ফাংশনটা মূলত আমরা ইউজ করি জীব প্রযুক্তিতে, বায়োটেকনোলজিতে। যখন তুমি জীব প্রযুক্তি চ্যাপ্টারটা পড়ো তখন এটা অবশ্যই পড়তে হবে, অথবা 9-10ও হালকা পাতলা পড়ছো, 9-10ও হালকা পাতলা পড়ছো, তাহলে প্লাজমিড কি বুঝতে পারছো। এখন আরও মজার বিষয় আছে, আমি এটা মুছে দিচ্ছি, আমি এই লাইনটা মুছে দিচ্ছি, তোমরা একটু লিখো। আমি এই লাইনটা মুছে দিচ্ছি, তোমরা একটু লিখো, ফ্রেন্ডদেরকে মেনশন করতে দেখো, ক্লাসের সংখ্যা, পার্টিসিপেন্ট সংখ্যা অনেক কম। আমি লাইনটা মুছে দিচ্ছি। এইবার দেখো প্লাজমিড সম্বন্ধে তোমাদের অনেক কিছু জানতে হবে, এতটা গুরুত্বপূর্ণ জিনিস। কীরকম? এই যে প্লাজমিড কতগুলো জিন ধারণ করে। 3 ধরনের জিনের কথা আমি বলবো, তবে এক এক প্লাজমিড এক এক জিন ধারণ করে। মানে এটা একটা প্লাজমিড না, এই প্লাজমিডটা আমি একটা নাম দিচ্ছি, খেয়াল করবা। এই প্লাজমিডটা তোমরা নাম দাও, এই প্লাজমিডটার নাম হচ্ছে এফ প্লাজমিড। ধরে নাও এই প্লাজমিডটার নাম হচ্ছে এফ প্লাজমিড। এখন তুমি এফ প্লাজমিড মানে কিছু জানো না, আমি তো আছি, সমস্যা নাই। এই প্লাজমিডটার নাম দিলাম এফ প্লাজমিড। কেন এই প্লাজমিডটা এফ প্লাজমিড দিছি? কারণ এটার পিছনে এখন লজিক দিব, কারণ এটা একটা জিন ধারণ করে, ওই জিনটার নাম হচ্ছে এফ জিন। লিখো, এই জিনটার নাম হচ্ছে এফ জিন। স্টিল বুঝো নাই, কারণ এফ মানে তো একটা লেটারই, জাস্ট বুঝো নাই। এখানে এফ দিয়ে কি বোঝাচ্ছে? এফ দিয়ে বোঝাচ্ছে ফার্টিলাইটি জিন, এফ দিয়ে বোঝাচ্ছে ফার্টিলাইটি জিন। এখন একটু আন্দাজ করতে পারতেছ ফার্টিলাইটি কথাটা শুনে। ফার্টিলাইটি কথাটা আসছে ফার্টিলাইজেশন থেকে, ফার্টিলাইটি কথাটা আসছে ফার্টিলাইজেশন থেকে। ফার্টিলাইজেশন মানে কি? যেটাকে আমরা বলি নিষেক, মানে শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়াকে আমরা বলি ফার্টিলাইজেশন বা নিষেক। এখানে এই সামথিং এরকম কিছু হবে যেটাকে আমরা বলি সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটাকে আমরা বলি সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটাকে আমরা বলি ফার্টিলাইজেশন। তাহলে এখানে এরকম কিছু, এটা এরকম কিছুই বোঝাচ্ছে। তো এফ প্লাজমিড যারা, তারা এফ জিন বহন করে। এফ জিন মিনস ফার্টিলাইটি জিন। আর যখন কোনো একটা ব্যাকটেরিয়াতে এই এফ প্লাজমিড থাকবে, দ্যাট মিনস তার এফ জিন থাকবে। আর এফ জিন যদি থাকে, তার একটা রিপ্রোডাক্টিভ অর্গান থাকবে। ওই রিপ্রোডাক্টিভটার অর্গানটার নাম হচ্ছে সেক্স পাইলি, সেক্স পাইলি, সেক্স পাইলি। তার মানে যে সকল ব্যাকটেরিয়াতে এফ প্লাজমিড থাকবে তারা এফ জিন বহন করে, দ্যাট মিনস ফার্টিলাইটি জিন বহন করে। ফার্টিলাইটি জিন বহন করা মানে হচ্ছে তার বডিতে, ওই ব্যাকটেরিয়ার বডিতে একটা সেক্স পাইলি থাকবে। এটা কি আমি বোঝাচ্ছি, দেখো কিছু কিছু এই যে এই ব্যাকটেরিয়াটা দেখো, এই ব্যাকটেরিয়াতে এরকম একটা উপাঙ্গ দেখা যায়, এরকম একটা উপাঙ্গ দেখা যায় ছোট করে, এরকম চুলের মতো, এরকম চুলের মতো কিছু উপাঙ্গ দেখা যায়, যেটা আমি ক্যাপসুলে দিছি। খেয়াল করছো, এই যে ক্যাপসুলে দিছি, এই চুলের মতো উপাঙ্গর নাম হচ্ছে ফিমব্রি। এই চুলের মতো উপাঙ্গর নাম হচ্ছে ফিমব্রি, FIMBRI, ফিমব্রি, চুলের মতো উপাঙ্গ। এগুলোর কাজ হচ্ছে ক্যাপসুলের মতো অ্যাটাচমেন্ট, নট ডিফেন্স। জাস্ট লিখবা, এগুলো লিখো, তোমরা লিখো, আমি এত জায়গাটা এখানে। তো ফিমব্রির কাজ হচ্ছে অ্যাটাচমেন্ট, ফিমব্রির কাজ হচ্ছে অ্যাটাচমেন্টে সাহায্য করা। ঠিক ফিমব্রির চেয়ে বড় আরেকটা আছে, ফিমব্রির চেয়ে বড়। কীরকম? তবে ফিমব্রি থাকে হচ্ছে ক্যাপসুলে না, তবে ফিমব্রির চেয়ে বড় যেটা থাকবে সেটা থাকবে এই প্লাজমা মেমব্রেনের ভিতরে, এইখানে এরকম একটা বড়। আমি আবার মুছে দিব, জায়গা নাই। সো তোমরা খাতায় লিখো, তোমরা আবার নোট করবা, কারণ এক নোটে মানে আমার থেকে দেখে দেখে নোট করতে গেলে তো অনেক সময় আমি মুছাটাছি করি, তো তোমরা আবার তোমাদের ক্ষেত্রে তো কলম দিয়ে লিখো বা দিয়ে লিখো, তো তোমরা আবার ফ্রেশ করে নোট করবা, কারণ এখানে আমরা অনেক কিছু লিখে আবার মুছে দিই। তো তোমরা চেষ্টা করবা সব কিছু তুলে ধরার। এই দেখো ফিমব্রির চেয়ে বড় যেটা, সেটাকে আমরা বলছি সেক্স পাইলাই বা সেক্স পিলি। উচ্চারণ দুইভাবে করতে পারো, পিলি অথবা পাইলাই, যেভাবে বলো। পিলিও বলতে পারো, সমস্যা নেই, উচ্চারণ এক এক রকমের কি। এখন তুমি নিশ্চয় জিজ্ঞেস করতেছো, ভাইয়া এই সেক্স পাইলাই এর কাজটা কি? এই সেক্স পাইলাইয়ের কাজটা হচ্ছে এ আরেকটা ব্যাকটেরিয়ার কাছে যাবে, কারণ
সেক্সুয়াল রিপ্রোডাকশন হলে তো জানো একটা ছেলে লাগবে একটা মেয়ে লাগবে। তো এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার সেক্স পাইলাই আছে, সো তাকে আমরা ছেলে বলতে পারি, এই ব্যাকটেরিয়াকে আমরা ছেলে বলতে পারি। এ যাবে একটা মেয়ে ব্যাকটেরিয়ার কাছে, তার মানে মেয়ে ব্যাকটেরিয়ার কিন্তু সেক্স পাইলাই থাকবে না, মাথায় রাখবা। তাহলে এ যার কাছে যাবে সেই ব্যাকটেরিয়ার কিন্তু সেক্স পাইলাই থাকবে না। তার মানে এ ছেলে কেন বলতেছি, কারণ তার সেক্স পাইলাই আছে। এবং এ কার কাছে যাবে, এ একটা মেয়ে ব্যাকটেরিয়ার কাছে যাবে। কীভাবে বুঝলাম মেয়ে ব্যাকটেরিয়া, কারণ ওই মেয়ে ব্যাকটেরিয়ার সেক্স পাইলাই থাকবে না। এখন সেক্স পাইলাই দিয়ে কি করা হয়, সেক্স পাইলাই দিয়ে আসলে এই যে ডিএনএ দেখতেছো না, ডিএনএ পাঠাই দেওয়া হয়। দ্যাট মিনস সেক্স পালাইয়ের সাহায্যে এই যে বৃত্তাকার ডিএনএ দেখতেছো, এটা না, এই যে বৃত্তাকার ডিএনএ, এই বৃত্তাকার ডিএনএটা এটার সাহায্যে ওই বডিতে পাঠিয়ে দেওয়া হয় যার যার সেক্স পাইলাই নাই, মেয়েটার কাছে, মেয়ে ব্যাকটেরিয়ার কাছে এই জেনেটিক ইনফরমেশনটা পাঠিয়ে দেওয়া হয়। দ্যাট মিনস সেক্স পাইলের সাথে কি করা হয়, ট্রান্সফার জেনেটিক ইনফরমেশন, ট্রান্সফার জেনেটিক ইনফরমেশন। তোমাকে আমি একটু সুন্দর করে বলি, দেখো বুঝো কি না। এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া সেক্স পাইলাই আছে। দেখো এখন আমাকে বলো এই ব্যাকটেরিয়া সেক্স পাইলাই কেন আছে। এটা হচ্ছে সেক্স পালাইয়ের ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। এই ব্যাকটেরিয়া সেক্স পালাই কেন আছে, কারণ এই ব্যাকটেরিয়া F প্লাসমিড আছে। খেয়াল করছো, এই ব্যাকটেরিয়া F প্লাসমিড আছে। F প্লাসমিড থাকা মানে কি, F জিন থাকা। F জিন থাকা মানে কি, ফার্টিলাইটি জিন থাকা। ফার্টিলাইটি জিন থাকা মানে কি, সেক্স পাইলাই থাকা। দ্যাটস ওয়াই তার সেক্স পাইলাই আছে, দ্যাট মিনস তার F প্লাসমিড থাকার কারণে। আরেকটা ব্যাকটেরিয়া এদিকে চিন্তা করো, তার কিন্তু কোনো সেক্স পাইলাই নেই, তারও এর ভিতরে ডিএনএ আছে, তার কিন্তু কোনো সেক্স পাইলাই নেই। তার মানে এবার কি করবে, এবার সেক্স পাইলাই দিয়ে তার সাথে কনজুগেট করবে। দেখো এভাবে কনজুগেট করবে, মানে ভিতরে প্রবেশ করাবে এই সেক্স পাইলাই দিয়ে। এটাকে বলে কনজুগেশন। কনজুগেশন মানে যুক্ত হওয়া, একসাথে আসা, এটাকে বলে কনজুগেশন। এই কনজুগেশন প্রসেসের মাধ্যমে সেক্স পাইলাই দিয়ে এই যে ডিএনএটা, এই ডিএনএটা এর কাছে পাঠিয়ে দিবে, ফিমেলটার কাছে পাঠিয়ে দিবে। তার মানে একে আমি বলতে পারি মেল, মানে যার সেক্স পাইলাই আছে তাকে বলতে পারি মেল, আর যার নাই তাকে বলতে পারি ফিমেল। তো এটার উপর ভিত্তি করে আমরা দুইটা ঘটনা বলতে পারি। একটা হচ্ছে F প্লাসমিড থাকা মানে, আর একটা হচ্ছে F প্লাসমিড না থাকা মানে। যদি F প্লাসমিড থাকে মানে পজিটিভ, F প্লাস দিয়ে বোঝাচ্ছি পজিটিভ, মানে F প্লাসমিড আছে। তো F প্লাসমিড থাকা মানে হচ্ছে তার সেক্স পাইলাই থাকা, সেক্স পাইলাই থাকা। সেক্স পাইলাই থাকা মানে সে হচ্ছে মেল। আর F প্লাসমিড যদি না থাকে মানে ধরো F মাইনাস, মাইনাস দিয়ে বোঝাচ্ছি এটা, এর F প্লাসমিড নাই। তো F প্লাসমিড যেহেতু নাই, ফার্টিলাইটি জিন নাই, ফার্টিলাইটি জিন না থাকলে সেক্স পাইলাই নাই, তার মানে তার সেক্স পাইলাই নাই, তার সেক্স পাইলাই নাই, তার মানে সে হচ্ছে ফিমেল। তাহলে এভাবেও ব্যাকটেরিয়াকে ভাগ করা যায় প্লাসমিডের উপর ভিত্তি করে। F প্লাস পজিটিভ ব্যাকটেরিয়া, F নেগেটিভ ব্যাকটেরিয়া। F পজিটিভের F প্লাসমিড থাকার কারণে সে F জিন ধারণ করে, মানে ফার্টিলাইটি জিন ধারণ করে, মানে তার সেক্স পাইলাই থাকে। আর সেক্স পাইলাই ট্রান্সফার জেনেটিক ইনফরমেশন। আমি এগুলো নিজের থেকে বলতেছি না, সেক্স পাইলাই তুমি ইয়াতেও পাবা, যখন অণুজীব চ্যাপ্টারটা পড়বা, ওই অণুজীব চ্যাপ্টারে সেক্স পাইলাই একটা লম্বা সেক্স পাইলাই দেখাবে তোমাকে, কিন্তু ওই সেক্স পাইলাই কীভাবে আসছে সেটাই ব্যাখ্যা করছি। সেক্স পাইলাইটা কীভাবে আসছে সেটাই আমি ব্যাখ্যা করছি। সো এখানে তোমার উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে জীববিজ্ঞানটাকে লজিক দিয়ে দিয়ে শিখা। এমন না যে আমি শুধু পরীক্ষার জন্য পড়তেছি, পরীক্ষার জন্য পড়লে তো আমার কাছে সাবজেক্টটাই বোরিং লাগবে, বিকজ পরীক্ষার জন্য পড়া মানে মুখস্থ করে করে পড়া, না বুঝে বুঝে পড়া। একটা বইয়ে লাইন পাইছি, ওই লাইনটাই যদি আমি বোঝার চেষ্টা না করি, তার মানে এটা মুখস্থ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। সো তোমাকে আসলে বায়োলজি ফিল করতে হবে, মানে বুঝতে হবে, লজিক দিতে হবে, বুঝতে হবে, তারপর তুমি গিয়ে না মুখস্থ করতে তোমার সুবিধা হবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে তোমার সুবিধা হবে। এরকম একটা প্লাসমিড থাকে। আমি এখন মুছে দিচ্ছি, সেক্স পাইলাই মুছে দিচ্ছি। এখানে আমি একটু, আচ্ছা এই পার্টটা আমি মুছে দিই, এখানে যে কথাগুলো লিখছি এগুলো আমি মুছে দিই, এখানে আমার একটু জায়গা লাগবে। এখন দেখো এটা শেষ, এটা শেষ, সেক্স পাইলাই মুছে দিচ্ছি। এবার আরেকটা প্লাসমিড থাকতে পারে কিছু ব্যাকটেরিয়ায়, মানে এই দুটোটাই থাকতে পারে, অথবা এটাও থাকতে পারে, একটা থাকতে পারে, এটা ম্যাটার করে না। আরেক ধরনের প্লাসমিড আছে, যে প্লাসমিডটার নাম হচ্ছে
আর প্লাসমিড। তুমি এখন জিজ্ঞেস করবা ভাইয়া আর প্লাসমিড মানেটা কি, আর প্লাসমিড মানেটা কি? নিশ্চয়ই বুঝতেছো না। একদম সোজা, আর প্লাসমিড মানেটা হচ্ছে আর জিন। আর জিন এখনো বুঝতেছো না? আর মানে হচ্ছে রেসিস্ট্যান্স, আর মানে হচ্ছে রেসিস্ট্যান্স। কিসের রেসিস্ট্যান্স? সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স জিন। দ্যাট মিনস একটা প্লাসমিড আছে যার নাম হচ্ছে আর প্লাসমিড, দ্যাট মিনস সেটা আর জিন ধারণ করে। আর আর জিন মানে হচ্ছে আর দিয়ে রেসিস্ট্যান্স। কি রেসিস্ট্যান্স? রেসিস্ট্যান্স মিনস বাধা, অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স জিন। এটা একটা বিশাল একটা টপিক, অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স একটা বিশাল এবং ইন্টারেস্টিং একটা টপিক। এবং এটা আমরা 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 জানি, এই জিনিসটা আমরা কিন্তু মোটামুটি জানি, কিন্তু আমরা মানে প্র্যাকটিক্যালি জানি, বাট আমরা ফিল করি না অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স মানেটা কি। আচ্ছা, এটা আমি আগে বলি। প্রথমে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স বুঝতে তোমাকে আগে জানতে হবে অ্যান্টিবায়োটিক কী। তোমরা কি অ্যান্টিবায়োটিক জানো? তোমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক কিন্তু ডাক্তারে প্রেসক্রাইব করলে খাও আর কি। ডাক্তারে প্রেসক্রাইব না করলে কখনও অ্যান্টিবায়োটিক নিজের থেকে খাবা না, কারণ এখানে অনেক কারণ আছে। অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স জিন বোঝার আগে তোমাকে আগে বুঝতে হবে অ্যান্টিবায়োটিক মানেটা কি। অ্যান্টিবায়োটিক মানেটা কি আমি আগে নর্মাল একটা সংজ্ঞা দিচ্ছি। সেটা হচ্ছে, ধরে নাও একটা পরিবেশ, ওই পরিবেশে প্রচুর খাবার, আগে ফিল করো, একটা পরিবেশ, ওই পরিবেশে প্রচুর খাবার এবং ওখানে আছে বিভিন্ন ধরনের অণুজীব, মাইক্রোবস। অণুজীব মানে তো বুঝো, ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা একটা একটা এরিয়া, যে এরিয়ায় প্রচুর খাবার দাবার আছে, আর ওখানে আছে ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা কেন আছে? কারণ ওখানে খাবার আছে, ওরা খাবার খাবে। এখন চিন্তা করো, ওদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব থাকে যে কে কারে মারি খাইতে পারবে। মানে আমাদের মতো, যেমন কেউ একজন উপরে উঠতে হলে আমরা কী করি, টানি নিচে নামাই দিই, তোর উপরে ওঠার ক্যাচারি পড়ি, আমার লেভেলে থাকবি, আমার চেয়ে উপরে উঠবি কেন? মানুষের মধ্যে এরকম একটা থাকে, হিংসা মনোভাব থাকে। তো ওদের মধ্যে ব্যাপারটা সেরকম, সেটা হচ্ছে, তবে ওরা আমাদের মতো না, আমরা যখন উপরের টানি নিচে নামে, ওরা এরকম না। ওদের মধ্যে জিনিসটা কাজ করে কম্পিটিশন টাইপসের, ওরা কম্পিটিশন করে প্রচুর, কে কাকে বাধা দিয়ে খেতে পারবে, এরকম টাইপসের। ধরো না একটা মিডিয়ায় প্রচুর খাবার আছে এবং ওখানে আছে একটা ছত্রাক, একটা তো থাকে না, জাস্ট বলছি, একটা ছত্রাক আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। এবার প্রচুর খাবার আছে, দুইজন আলাদা প্রজাতির মাইক্রোবস। এখন তারা চিন্তা করবে, এই খাবারটা যদি আমি একা খাইতে চাই, আমারে এই ব্যাকটেরিয়াটারে হয় মারতে হবে, নাহলে বাধা দিতে হবে। খেয়াল করো, এই খাবারটা যদি আমি একা খাইতে চাই, আমারে নইলে এই ব্যাকটেরিয়ার ছত্রাকটা চিন্তা করতেছে, এই ব্যাকটেরিয়াটারে নইলে হয় মারতে হবে, নাহলে এরা আমাকে বাধা দিতে হবে যাতে তুই এই জায়গায় আসতে না পারোস বা এই খাবারগুলো খাইতে না পারোস। এই জন্য ছত্রাক কী করলো, ওই এলাকায় তার আশেপাশে একটা জোন তৈরি করলো। জোন চিনো তো? আমাদের প্রত্যেকটা এলাকার একটা জোন থাকে, যেমন কুকুরদের একটা জোন থাকে, ওই জোনের বাইরে গেলে কিন্তু আরেকটা কুকুর আসে, তারে মারে। তো ছত্রাকটা কী করলো, কিছু কেমিক্যাল রিলিজ করলো। কেমিক্যালটা এমনভাবে রিলিজ করছে যাতে ছত্রাকের চারিদিকে একটা জোন ক্রিয়েট হয়। এই জোনে যদি ব্যাকটেরিয়া আসতে চায়, হয় সে মারা পড়বে, না হলে বাধাগ্রস্ত হবে, কারণ কেমিক্যালগুলো হচ্ছে ওই ব্যাকটেরিয়ার জন্য বিষাক্ত, যেটা ছত্রাক রিলিজ করছে। তাহলে দেখো কি কম্পিটিশনের মনোভাব, একটা কেমিক্যাল রিলিজ করে দিল যাতে ব্যাকটেরিয়াটা ওই জোনে আসতে না পারে, এই খাবারগুলো সে একাই খাবে। ব্যাকটেরিয়াটা এই জোনে যাতে আসতে না পারে, যদি ব্যাকটেরিয়া এই কেমিক্যালগুলোর সংস্পর্শে আসে, ব্যাকটেরিয়া মারা যাবে, নইলে বাধাগ্রস্ত হবে। এই যে কেমিক্যালটা ছত্রাক তৈরি করলো, এই কেমিক্যালটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক। এই কেমিক্যালটাকেই বলা হয় অ্যান্টিবায়োটিক, যেগুলো আমাদের অণুজীবরাই নিঃসরণ করে আরেকটা অণুজীবরে মারার জন্য। এক অণুজীব নিঃসরণ করে আরেক অণুজীবরে মারার জন্য, নাইলে বাধাগ্রস্ত করার জন্য। তাহলে অ্যান্টিবায়োটিকের একটা জেনারেল জিনিস তুমি জেনে গেলা, সেটা হচ্ছে এক অণুজীব কেমিক্যাল নিঃসরণ করে আরেক অণুজীবরে মারার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য। এটাই হচ্ছে অ্যান্টিবায়োটিকের ন্যাচারাল ফর্মুলা। এবং এভাবেই পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কার করেছিল অ্যাক্সিডেন্টলি আলেকজান্ডার ফ্লেমিং। এই যে এক্সাম্পলটা দিয়েছে, এটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিংয়ের আবিষ্কার, যেটা অ্যাক্সিডেন্টলি সে করছে। এখন এই অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি ব্যাকটেরিয়াকে মারার জন্য, ছত্রাককে মারার জন্য। তাহলে অ্যান্টিবায়োটিক কেন ইউজ করা হয়? ডাক্তাররা যখন প্রেসক্রাইব করে, একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক দেওয়া হয় একটা নির্দিষ্ট প্যাথোজনের বিরুদ্ধে, একটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে।
যাতে ওই অ্যান্টিবায়োটিকটা অ্যাপ্লাই করলে ওই ব্যাকটেরিয়াটা অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে আসলে মারা যায়। তো অ্যান্টিবায়োটিক এটাই হচ্ছে কথা। আমরা অ্যান্টিবায়োটিক কেন ইউজ করি? ব্যাকটেরিয়া ছত্রাক মারার জন্য। অনেকে আবার বলবে ভাইরাসকে মারার জন্য। না, এই একটা জিনিস মাথায় রাখবা, ভাইরাসকে মারার জন্য অ্যান্টিবায়োটিক কোনো কাজেই আসবে না। আসলে ভাইরাস অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে, অ্যান্টিবায়োটিক ভাইরাসকে কিচ্ছুই করতে পারবে না, বিকজ অ্যান্টিবায়োটিক শুধুমাত্র অণুজীবের জন্য। ভাইরাস কিন্তু আমরা অণুজীব হিসেবে পড়লেও ভাইরাস কিন্তু কোনো জীব না। তোমরা জানো ভাইরাসকে আমরা জীব বলি না, ভাইরাসকে অজীব বা অকোষীয় বা অজীব বলি। তো ভাইরাস তো জীবের মধ্যেই পড়ে না বলতে গেলে। সো এই জন্য আমরা ভাইরাসকে অণুজীব আন্ডারে পড়ি, বাট অণুজীব বলতে পারি না সহজে। তো ভাইরাসের এগেনস্টে কিন্তু তোমার অ্যান্টিবায়োটিক কাজ করবে না। ভাইরাসের এগেনস্টে যেটা কাজ করবে সেটা হচ্ছে ভ্যাকসিন অথবা ইন্টারফেরন। ভ্যাকসিন কাজ করবে অথবা ইন্টারফেরন, যেটা ন্যাচারালি তৈরি করে আমাদের কোষ। আমাদের কোষ ন্যাচারালি ভাইরাসের এগেনস্টে ইন্টারফেরন তৈরি করে। ওই ইন্টারফেরন ভাইরাসকে মারতে পারে। অথবা ভ্যাকসিন যেটা আমরা করি, ভ্যাকসিন যেটা নেই, ভ্যাকসিন দিয়ে ভাইরাসকে মারতে পারবা। বাট মনে রাখবা, অ্যান্টিবায়োটিক দিয়ে তুমি কখনো ভাইরাসকে মারতে পারবা না, কোনো কাজই হবে না। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং ছত্রাককে মারার জন্য। স্যার অ্যান্টিবায়োটিক কথাটা বুঝলাম, এইবার আসো ঘটনা কি। সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত ভুল অ্যান্টিবায়োটিক খাচ্ছি, অ্যান্টিবায়োটিকের মিসইউজ করতেছি, অ্যান্টিবায়োটিক ঠিক মতো খাচ্ছি না। ধরো একজন ডাক্তার তোমাকে একটা অ্যান্টিবায়োটিক দিল, বললো তুমি সপ্তাহে 3 দিন 3 রাত খাবা, সপ্তাহে, হ্যাঁ ধরো 3 দিন খাবা 3 বার করে, 3 দিন খাবা 3 বার করে। তো তুমি কি করলা? কামবারি করে 3 দিন 3 বার করে না খেয়ে 3 দিন 2 বার করে খাইলা। এটা হচ্ছে মিসইউজ, এটা হচ্ছে মিসইউজ। ডাক্তারে যেটা বলছে সেটা তুমি শুনলা না। এই অ্যান্টিবায়োটিক জিনিসটা যখন যতটুকু অ্যামাউন্টের দরকার ততটুকু খাইতে হবে, এর কমও খাওয়া যাবে না, বেশিও খাওয়া যাবে না। তাহলে তোমাকে বলছে 3 দিন 3 বার খাইতে, তুমি 3 দিন 3 বারই খাওয়া উচিত। তুমি এটা কমাইতে পারবে না, এটা নর্মাল কোনো ওষুধ না। এটাকে বলা হয় মিসইউজ, অ্যান্টিবায়োটিকের মিসইউজ। আরেকটা মিসইউজ হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক দরকারই নেই, অথচ অ্যান্টিবায়োটিক খাচ্ছি, শুধু খাচ্ছি। এটা আরেকটা মিসইউজ। আমার অ্যান্টিবায়োটিক দরকার নেই, আমার জ্বর হয়েছে অথচ আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি। আরে ভাই, জ্বর হইলে কি অ্যান্টিবায়োটিক খাই নাই? জ্বরের সাথে অ্যান্টিবায়োটিকের সম্পর্ক কি? দেখবা অনেকে খাই, জ্বর হলে অ্যান্টিবায়োটিক খাই। তোমার কে বলছে? তোমার তো বেসিকই নেই। জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক কে খাইতে বলছে তোমার? জ্বরের জন্য কি অ্যান্টিবায়োটিক খাইতে হয় না? কিন্তু আমরা জ্বর হইলে সামান্য জন্য অ্যান্টিবায়োটিকটা খাই ফেলি, কারণ জ্বর তো তাড়াতাড়ি যাবে গা, আমার তো জ্বর তাড়াতাড়ি যাওয়াইতে হবে। এটা একটা ফ্যাক্ট, এটাকে বলে মিসইউজ। এটা করা মানে কি? এটা করা মানে হচ্ছে তুমি জীবাণুকে উল্টো প্রশ্রয় দিচ্ছ। সেটা হচ্ছে জীবাণু চিন্তা করতেছে এ আমাদের শুধু অ্যান্টিবায়োটিক দিচ্ছে, মানে এরকম ব্যাপার যে তুমি অ্যান্টিবায়োটিকের মিসইউজ করতে। ধরো 75,000টা ব্যাকটেরিয়া আছে তোমার বডিতে, 75,000টা ব্যাকটেরিয়া ইনফেকশন করছে। দেখো পড়াশোনা হবে, আমি আগে তোমাদেরকে এই জিনিসগুলো একটু ফিল করাই। তোমার 75,000 ব্যাকটেরিয়া ইনফেকশন করছে, ডাক্তারে তোমাকে 3 দিনে 3 বার করে খাইতে বলছে। 3 দিনে 3 বার করে কেন খাইতে বলছে? যাতে 75,000 ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়। তুমি 3 দিনে 3 বার না খেয়ে 2 বার খাইছো। 2 বার খাইলে 75,000টা মরবে না ব্যাকটেরিয়া, মরবে ধরো 60,000টা। 60,000 ব্যাকটেরিয়া মরবে, বাকি কত 15,000 যে ব্যাকটেরিয়া সেটা এখনও তোমার শরীরে রয়ে গেল না। তো বাকি 15,000 ব্যাকটেরিয়া অ্যালার্ট হয়ে গেছে। এই যে আমার 65,000টা যে ভাই শহীদ হয়েছে, ওই 65,000 ভাই যে শহীদ হইল তাদেরকে মারছে কি অ্যান্টিবায়োটিক? সে চিনে ফেলছে। এই অ্যান্টিবায়োটিক আমরা তো সার্ভাইভ করছি কোনো মতে, কারণ মিসইউজ করছে। তুমি নিজেই মিসইউজ করছো। তুমি 2 বার করে খাইছো, 3 বার করে না খাই মিসইউজ করে ফেলছো। 15,000টা তুমি নিজেই সার্ভাইভ করাইছো। ওই 15,000 জন অ্যালার্ট হয়ে গেছে, 15,000টা ব্যাকটেরিয়া অ্যালার্ট হয়ে গেছে। আমার ভাইরা তো শহীদ হয়েছে অ্যান্টিবায়োটিকের কারণে। এবার ওই 15,000 ব্যাকটেরিয়া আমাদেরকেও কিন্তু মারতে পারে ভবিষ্যতে, ওরা অ্যালার্ট হয়ে যাবে। এই 15,000টা ব্যাকটেরিয়া চিন্তা করবে আমার বডিতে আমি এমন কিছু করব যাতে অ্যান্টিবায়োটিকটা আসলেও আমারে মারতে না পারে, অ্যান্টিবায়োটিকটা আসলেও যাতে আমারে মারতে না পারে। আমি এরকম কিছু করব আমি আমার বডিতে, অ্যান্টিবায়োটিকটা আসলে যাতে আমাকে মারতে না পারে। এই 15,000 ব্যাকটেরিয়া যেটাকে তুমি নিজেই সার্ভাইভ করাইছো, এরা অ্যালার্ট হয়ে গেছে অ্যান্টিবায়োটিক যে একে যে কোনো সময় মারতে পারে, কারণ এরা তো কোনো মতে বেঁচে গেছে, এই জন্য অ্যালার্ট হয়ে গেছে। এখন ভবিষ্যতে যখন তুমি অ্যান্টিবায়োটিক আবার খাবা তখন তারা তো অলরেডি অ্যালার্ট, এই জন্য তারা তাদের নিজস্ব বডিতে একটা সিস্টেম করে ফেলবে যেটা হচ্ছে এটা অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স জিনস। দ্যাট মিনস এই রেসিস্ট্যান্স মানে হচ্ছে বাধা দেওয়া, এই রেসিস্ট্যান্স মানে হচ্ছে বাধা, অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিবায়োটিককে বাধা দিচ্ছে। ওই যে কারণে তুমি অ্যান্টিবায়োটিক খাচ্ছ, ওই অ্যান্টিবায়োটিককে এই ব্যাকটেরিয়া
বাধা দিয়ে দিচ্ছে, বলতে তুমি আসলেও কোনো কাম হবে না, মানে মারতে পারবে না। এটা কার কারণে হয়েছে? তোমার কারণে হয়েছে। তুমি মিসইউজ করছো, তার কারণে হয়েছে। তুমি 3 দিনে 3 বার করে খাইতে বলছে, খাও নাই, 2 বার করে খাইছো। আর একটা হচ্ছে তুমি আসরাফ অ্যান্টিবায়োটিক খাইছো, তোমার তরকারি ছিল না। তুমি তাদেরকেই প্রশ্রয় দিছ, তারা অ্যালার্ট হয়ে গেছে, তারা এরকম একটা সিস্টেম তাদের বডিতে করে ফেলছে। দেখো আর প্লাজমিড তারা গ্রো করে ফেলছে। দ্যাট মিনস তাদের বডিতে আর জিন আছে। আর জিন মানে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জিন। রেসিস্ট্যান্ট জিন বাধা দেওয়া মানে তারা অ্যান্টিবায়োটিককে বাধা দিয়ে দিবে, অ্যান্টিবায়োটিক ওকে মারতে পারবে না। এই জিন যার ব্যাকটেরিয়ার শরীরে থাকবে, সেই ব্যাকটেরিয়াকে তোমার অ্যান্টিবায়োটিক মারতে পারবে না। এটা কারণ হচ্ছে তোমার কারণে। এই জন্য ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সটাই হবে পৃথিবীতে বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ। বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ এই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সটাই হবে। এটা অ্যালার্ট করা হচ্ছে, কারণ আমরা প্রতিনিয়ত মিসইউজ করতেছি। আর ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স ক্ষমতাপ্রাপ্ত হয়ে যাচ্ছে, মানে অ্যান্টিবায়োটিক আসলে মারতে পারবে না। এরকম একটা কমন অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার নাম তোমাকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে MRSA। এটা একদম কমন অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স ব্যাকটেরিয়া। এটার নাম হচ্ছে M দিয়ে মিথাইসিলিন, R দিয়ে রেসিস্ট্যান্ট, S দিয়ে স্টেফাইলোকক্কাস, A দিয়ে অরিয়াস। তোমরা স্টেফাইলোকক্কাস অরিয়াসের নাম শুনছো, এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা মিথাইসিলিন নামক অ্যান্টিবায়োটিককে রেসিস্ট্যান্ট করে, মানে বাধা দেয়। মিথাইসিলিনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই মিথাইসিলিনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। নর্মালি মিথাইসিলিনটা দেওয়া, অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছে এই ব্যাকটেরিয়াটাকে মারার জন্য, কিন্তু এই ব্যাকটেরিয়াটাকে উল্টা মারতে এসে দেখা যাচ্ছে উল্টা মিথাইসিলিন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। মানে স্টেফাইলোকক্কাস অরিয়াস এই মিথাইসিলিনকে রেসিস্ট্যান্ট করে ফেলতেছে, মানে বাধা দিচ্ছে। মিথাইসিলিন অ্যান্টিবায়োটিকটা আর কাজ করতে পারতেছে না, মানে এই ব্যাকটেরিয়াকে মারতে পারতেছে না। তাই এটার নাম হয়েছে MRSA। মিথাইলিনসিলিন অ্যান্টিবায়োটিকটাকে সে রেসিস্ট্যান্ট করতেছে, মানে বাধা দিচ্ছে। ফলে স্টেফাইলোকক্কাস অরিয়াস সার্ভাইভ করতেছে, বিকজ এই আর প্লাজমিড তার শরীরে থাকার কারণে, মানে এই আর জিন থাকার কারণে, মানে এই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জিন তার বডিতে থাকার কারণে। মনে রাখবা এই MRSকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় সুপারবাগ। অনেক সময় এই MRSকে বলা হয় সুপারবাগ। অনেকে এখন জিজ্ঞেস করবে ভাই সুপারবাগ কেন বলে? বাগ কথাটা আমরা কখন ইউজ করি? বলি না যে কোনো একটা ইউজ করতেছি কাজ করতেছে না বলে বাগ হয়েছে, এরকম বলি না। ধরো আমরা টিভি ইউজ করতে, টিভি হঠাৎ করে ফিউজ হয়ে গেছে, টিভির বাগ হয়েছে। বা মোবাইল ইউজ করতেছি, মোবাইলে আপডেট আসছে, বাগ থাকার কারণে। তো এই বাগ মানে হচ্ছে কাজ করতেছে না। তাহলে MRSকে সুপারবাগ বলা হচ্ছে কেন? বাগ মানে কাজ করতেছে না। কি কাজ করতেছে না? অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না মানে এই ব্যাকটেরিয়াটা অ্যান্টিবায়োটিককে বাধা দিচ্ছে যাতে একে মারতে না পারে, এই ব্যাকটেরিয়াকে মারতে না পারে। তাই এদেরকে বলা হয় সুপারবাগ। এদেরকে বলা হয় সুপারবাগ। সুপার কথাটা আসবে তখন যখন বিভিন্ন অ্যান্টিবায়োটিককে সে বাধা দিতে পারবে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে শুধুমাত্র 1-2টা অ্যান্টিবায়োটিকের উপর বাধা দিতে পারে, তবে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে সব ধরনের অ্যান্টিবায়োটিককে বাধা দিতে পারে। তার মধ্যে MRSA একটা। এ সকল ধরনের অ্যান্টিবায়োটিককে বাধা দিবে, এই জন্য তাকে সুপার বলা হয়, সুপারবাগ। এই কথাগুলো ভাইয়া কিন্তু অনুজীবে যখন পড়াবো তখনও বলবো। এই কথাগুলো তখনই বললে বেশি ভালো হয়, বাট আমি এখনও বলে দিচ্ছি এই কথাগুলো যাতে তোমরা ফিল করতে পারো। আরেকটা জিন আছে, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা হয়তো নোট করছো। আরেকটা জিন আছে, সেটা হচ্ছে আর প্লাজমিডটা আমরা বুঝলাম। আরেকটা প্লাজমিডের কথা আমরা বলবো, এটাও খুব মজার। এই প্লাজমিডটার নাম হচ্ছে কোল প্লাজমিড। নিশ্চয় এখন জিজ্ঞেস করবা ভাইয়া কোল প্লাজমিডটা কি? একদম সোজা, এই কোল প্লাজমিডটা আসছে কোল জিনের কারণে। এখন জিজ্ঞেস করবা ভাইয়া কোল জিন কি? মনে রাখবা যাদের ভেহিকল ব্যাকটেরিয়াতে কোল প্লাজমিড থাকবে তাদের কোল জিন থাকবে, আর যাদের কোল জিন থাকবে সেই ব্যাকটেরিয়াগুলা একটা বিষাক্ত প্রোটিন তৈরি করবে, নাম হচ্ছে কলিসিন। কলিসিন বা এটাকে আরেকভাবে বলে ব্যাকটেরিওসিন, এটাকে আরেক নামে ডাকে ব্যাকটেরিওসিন। বিষাক্ত প্রোটিন তৈরি করে, বিষাক্ত প্রোটিন তৈরি করে।
কোল জিন থাকা মানে হচ্ছে কলিসিন বা ব্যাকটেরিওসিন নামক বিষাক্ত প্রোটিন তৈরি করে, বিষাক্ত প্রোটিন থাকে তৈরি করে যা ব্যাকটেরিয়াকে মারে, ব্যাকটেরিয়াকে মারে, তবে সেম প্রজাতির, এটা মাথায় রাখবা, সেম প্রজাতির ব্যাকটেরিয়াকে মারবে, তবে সেম প্রজাতির ব্যাকটেরিয়াকে মারবে। ফর এক্সাম্পল লিখতে পারো ইকলাই ব্যাকটেরিয়া, খুবই কমন। এই ইকলাই ব্যাকটেরিয়াতেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্লাজমিডগুলো থাকে, ইকলাই ব্যাকটেরিয়া। এবার ইকলাই ব্যাকটেরিয়াতে এই কোল প্লাজমিড থাকে, এটা খুবই কমন ওদের জন্য। কোল প্লাজমিড থাকা মানে হচ্ছে তাদের কোল জিন থাকা, কোল জিন থাকা মানে হচ্ছে তারা কলিসিন বা ব্যাকটেরিওসিন নামক বিষাক্ত প্রোটিন তৈরি করে যা আরেকটা ইকলাই ব্যাকটেরিয়াকে মারার জন্য ইউজ করে তারা। যেমন এখানে একটি ইকলাই ব্যাকটেরিয়া, আরেকটা ইকলাই ব্যাকটেরিয়া। এবার এই ইকলাই ব্যাকটেরিয়াটা চাচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে আরেকটি ইকলাই ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে, কারণ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, সার্ভাইভ করতে হলে তাকে সবার সাথে কম্পিটিশন করতে হবে। এই জন্য ইকলাই ব্যাকটেরিয়াটা যদি কোল প্লাজমিড থাকে তাহলে সে কলিসিন তৈরি করবে, মানে ব্যাকটেরিওসিন তৈরি করবে। ব্যাকটেরিয়া কেন কথা আসছে, কারণ ব্যাকটেরিয়াকে মারে, তাই ব্যাকটেরিওসিন। তো এই প্রোটিনের বিষাক্ত প্রোটিন যখন অন্য একটা ইকলাই এটা সংস্পর্শে আসবে, ওই ইকলাইটা মারা যাবে। সো এটাই হচ্ছে কথা, একদম ইজি। তার মানে এখানে আমরা তিনটা প্লাজমিডের কথা বলছি। একটা হচ্ছে এফ প্লাজমিড, যেখানে এফ জিন থাকবে, ফার্টিলাইটি জিন। আর একটা হচ্ছে আর প্লাজমিড, যেখানে থাকবে রেসিস্টেন্স জিন। রেসিস্টেন্স জিন বলতে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স জিন, যেটা অ্যান্টিবায়োটিককে বাধা দিবে, মানে তুমি অ্যান্টিবায়োটিক খাইলেও কোনো লাভ হবে না, ওই ব্যাকটেরিয়ারে মারতে পারবে না, এটাই বোঝাচ্ছে। কেন হয় সেটা আমি বলছি আমাদের মিউজিউসের কারণে, অনেক একটা লম্বা লেকচার দিছি। আর কলিসিনটা তো বুঝছো, এই কলিসিনটা তোমার তৈরি হইলে ওটা আরেকটা সেম স্পিসিসের ব্যাকটেরিয়াকে মারার জন্য ইউজ করে, অনেকটা অ্যান্টিবায়োটিকের মতো। তুমি বলতে পারো এটা অনেকটা অ্যান্টিবায়োটিকের মতো, তবে পার্থক্য হচ্ছে এটা সেম প্রজাতির মধ্যে হয়, সেম প্রজাতি, ইকলাই 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 এরকম হয় আর কি। এটাই হচ্ছে কথা। তাহলে ভাইয়া এখানে কিন্তু তোমাদেরকে যা পড়েছে সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার। এবং এই প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার তুমি যদি ভালোভাবে পড়ো, তুমি যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং শুরু করার সময় তোমার এই প্লাজমিডের বেসিকটা ক্লিয়ার থাকবে, তখন তুমি প্লাজমিড বুঝতে একদম আহামরি কোনো সমস্যা হবে না। আর যখন তুমি অণুজীব চ্যাপ্টারটা পড়বা, অণুজীব চ্যাপ্টারে এই পেপটাইডোগ্লাইকেন, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এগুলো বুঝতে অসুবিধা হবে না। মানে ওখানে তো আরও বিস্তারিত পড়বা, বাট একটা ভিত্তি তো তুমি ক্লিয়ার করে ফেলছো যে গ্রাম পজিটিভ হচ্ছে তারা যাদের পেপটাইডোগ্লাইকেন থিক এবং বাইরে কোনো লিপোপলিস্যাকারাইডের লেয়ার থাকে না। গ্রাম নেগেটিভ হচ্ছে তারা যারা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা থিন এবং বাইরে একটা এলপিএস লেয়ার থাকে, মানে লিপোপলিস্যাকারাইড থাকে। এটা নর্মালি একটা ব্যাকটেরিয়ার আদর্শ ফিগার, একটা ব্যাকটেরিয়াতে এগুলা পাবা। আর ব্যাকটেরিয়া কিন্তু একটা আদিকোষ, এটা তোমরা জানো। ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্রকৃত কোষের একটা আদর্শ এক্সাম্পল, প্রকৃত কোষের একটা আদর্শ এক্সাম্পল। তাহলে শুধুমাত্র এই জিনিসটা শিখে তোমরা কয়েকটা চ্যাপ্টারে বেসিক জিনিস ক্লিয়ার করে ফেলতে পারবা। একটা হচ্ছে জীব প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেখানে তুমি প্লাজমিড সম্বন্ধে জানবা। আর একটা হচ্ছে অণুজীব চ্যাপ্টার যখন পড়বা তখন ব্যাকটেরিয়া সম্বন্ধে ইতিমধ্যেই জেনে গেছো, এটা একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচারই। ওখানে তুমি যখন ব্যাকটেরিয়ার স্ট্রাকচার পড়বা তোমার কাছে একদম পানি পানি হয়ে যাবে। ব্যাকটেরিয়ার স্ট্রাকচার তুমি যখন ওই চ্যাপ্টারে পড়বা একদম পানি পানি হয়ে যাবে। ব্যাকটেরিয়ার স্ট্রাকচার এটাই বলতে গেলে, এটাই বলতে গেলে। সো এটাই হচ্ছে কথা, এটা হচ্ছে প্রোক্যারিওটিক। এখন তোমরা আমাকে বলো এখানে এই জিনিসটা জেনে তোমাদের ভালো লাগছে কিনা, তোমরা এটা অবশ্যই নোট করবা, নোট করে আমাদের গ্রুপে সাবমিট করবো। তোমরা আমাকে জাস্ট এটা বলো এখানে অনেক কিছু তোমরা শিখতে পারছো কিনা, এবং শিক্ষাগুলো যা শিখছো তা আসলে অনেক ইন্টারেস্টিং কিনা, বা তোমার বেসিক ক্লিয়ার হয়েছে কিনা। তো আমাকে একটু তোমরা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টটা চেক করি, এবং কমেন্ট চেক করে আমরা আরেকটা টপিকে চলে যাই। সে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওখান থেকে এমসিকিউ আসবে, মেডিকেলে আসবে, আবার সিটিতে আসবে। সেই টপিকটাতে আমি চলে যাই। তোমরা আমাকে জাস্ট একটু কমেন্টে একটু এনশিওর করো, ঠিক আছে? বলো, আমাকে বলো। অনুজীব চ্যাপ্টারে অনেক হেল্প হবে ভাইয়া। হ্যাঁ, অনুজীব চ্যাপ্টার বুঝতে এখন তোমার সুবিধা হবে। আমি পড়াবো, অবশ্য পড়াবো, সমস্যা নেই।
জি ভাইয়া ভালো লাগছে। সো তোমাদের ক্লাস পার্টিসিপেন্ট কিন্তু কম, এটা আসলে আমাদেরকে একটু অনুৎসাহিত করে। তোমরা জানো এই জিনিসগুলো আসলে তোমরাও ভালো জানো যে অনুৎসাহিত করে, মানে ক্লাস, এই যে ক্লাস নিতে চাচ্ছি এখন, দেখা যাচ্ছে পরবর্তী ক্লাস নিতে একটু অনাগ্রহ সৃষ্টি হবে, কারণ তোমাদের এই পার্টিসিপেন্টগুলো দেখলে মনে হয় যে তোমাদের আসলে ক্লাসগুলো দরকারই নেই, বা কেন জানি মনে হয় তোমরা একটু গাফিলতি করে দেখো, এরকম লাগে। সো একটু চেষ্টা করবা যে ফ্রেন্ডদেরকে জানাতে, কারণ তুমি নিজে একা লাভবান হলে তো হবে না, তোমাদের সবাইকে লাভবান হতে হবে, তোমার ফ্রেন্ডদেরকে লাভবান হতে হবে, তোমার নিজেকে লাভবান হতে হবে। তুমি যদি ক্লাস না করো, তোমার ফ্রেন্ড যদি ক্লাস করে ওর থেকে বুঝে নিতে পারো, সো এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে, ওর থেকে নোট কালেক্ট করতে পারো, সো এরকম ব্যাপার স্যাপার থাকে না। সেই জন্য সবাই মিলে আমরা চেষ্টা করবো ক্লাসগুলো করতে। এই জন্য আমরা বেশি বেশি করে গ্রুপে ফ্রেন্ডদেরকে ইনভাইট করব। আমি গ্রুপে ইনভাইট করতে বলি না সচরাচর, তো তোমরা তবুও বলি না বিদে কেউ করেও না মনে হয়। সো এই জন্য তোমরা একটু ফ্রেন্ডদেরকে গ্রুপে ইনভাইট করে দিবা। তোমাদের যে কলেজের ক্লাসমেটগুলো আছে, তোমরা তো এখন সবাই কলেজে যাচ্ছ, তো কলেজে অনেক বন্ধুত্ব হচ্ছে না, তোমার নতুন নতুন ফ্রেন্ডদের সাথে বন্ধুত্ব হচ্ছে, তাদেরকে এগুলো জানাবা, তারপর তাদেরকে গ্রুপে ইনভাইট করে দিবা। হ্যাঁ, সো এটা এটা ভালো না যে সবাই মিলে তোমরা ক্লাস করবা। হ্যাঁ, এতে কি হয় যে তুমি কোনো সময় ক্লাস না করলে তার থেকে হেল্প নিতে পারতেছো, বা সেই কোনো সময় ক্লাস না করলে তুমি তার থেকে হেল্প নিতে পারতেছো। সো এই জন্য গ্রুপে ইনভাইট করবা, নতুন নতুন অনেক বন্ধু হচ্ছে তোমাদের, সো তাদেরকে জানাবা। তারপর ফ্রেন্ডদেরকে কমেন্টে লাইভ শুরু হলে মেনশন করে দিবা, মেনশন হলে কিন্তু এটা নোটিফিকেশান যায়, অনেক সময় লাইভের নোটিফিকেশান আসে না। তারপর বিভিন্ন মেসেঞ্জার, তোমাদের অনেকেই কিন্তু আলাদা আলাদা মেসেঞ্জার গ্রুপ থাকে, কলেজের মেসেঞ্জার গ্রুপ থাকে, তারপর তোমাদের কলেজের মেসেঞ্জার গ্রুপ আলাদা থাকে, তারপর তোমাদের কিছু ক্লোজ ফ্রেন্ডদের মেসেঞ্জার গ্রুপ আলাদা থাকে, এইসব গ্রুপে জানাবা, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। সো এগুলো জানাবা। এখন দেখো আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকে চলে যাবো, এগুলো নোট করে আমাদের গ্রুপে সাবমিট করবা, এবং নোট তাড়াহুড়া করে করার দরকার নাই, খুব সুন্দর করে নোট করবা, নোট করে আমাদের গ্রুপে সাবমিট করবা। এবং আমি একটা কম্পিটিশন দিছি, নোটের একটা কম্পিটিশন দিছি, আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত আছে তারা জানে আমি একটা নোটের কম্পিটিশন দিছি। নোটের কম্পিটিশন বলতে আমি ইতিমধ্যে 4টা লেকচার করেছি, ওই 4টা লেকচার ইউটিউব থেকে দেখে সুন্দর করে নোট করে ওয়েল প্রেজেন্টেশন করে, তারপর ভালোভাবে লিখে আমার কথা, আমার দেওয়া সকল তথ্য তুলে ধরে যারা সাবমিট করবে তাদেরকে আমরা বিজয়ী করার একটা চিন্তাভাবনা করতেছি, বা শুরু হয়ে গেছে। আগামী সপ্তাহের মধ্যে আমরা এটার বিজয়ী ঘোষণা করব। তো তোমরা ওই প্রথম যে 4টা লেকচার আছে ওইটার উপর নোট জমা দিবা, এবং বন্ধুদেরকে ওখানে মেনশন করবা, তারা রিয়েক্ট দিবে, রিয়েক্টের উপর রিয়েক্ট দেখবে, রিয়েক্টও দেখবো, আমি কমেন্টও দেখবো, এবং দেখবো যে তোমার নোটটা খুব সুন্দর হয়েছে কি না, ঠিক আছে? তারপর বা আমার তথ্যগুলো ভালো মতো উঠছে কি না, এগুলো সবগুলো দেখবো। তো এইভাবে বিজয়ী নির্বাচন করা হবে। সো এটা আমি কেন করতেছি, কারণ এগুলো না করলে কি হয় যে তোমাদের মধ্যে পড়ার একটি স্পৃহা থাকে না। সো এগুলো করে যদি আমি তোমাদের মধ্যে পড়ালেখার একটি স্পৃহা আনাইতে পারি, তাহলে এটা অবশ্যই ভালো একটা জিনিস। যদি আমি তোমাদের এগুলো করে যদি অন্তত তোমরা বাসায় পড়ো, তাহলে ভালো না? এটা অবশ্যই ভালো। সো এটাই হচ্ছে কথা। এখন দেখো ভাই, এখানে একটা জিনিস কথা বলবো, সেটা হচ্ছে আদর্শ উদ্ভিদ কোষ। ভাই এটা নিয়ে একটু আলোচনা করব, আদর্শ উদ্ভিদ কোষ। এই আদর্শ উদ্ভিদ কোষটা মূলত আমরা প্রথমে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোষ প্রাচীর। তোমরা জানো যে আদর্শ উদ্ভিদকে সবার বাইরে একটা কোষ প্রাচীর থাকে, এবং আমরা এই কোষ প্রাচীরকে বলি জড় বস্তু। কোষ প্রাচীরকে বলা হয় জড় বস্তু, মানে এটার কোনো জীবন নাই। কোষ প্রাচীরকে বলা হয় জড় বস্তু, মানে এটা কোনো জীবন নাই। সো জড় বস্তু কেন বলা হয় এটাও বলবো, একটু দাঁড়াও, ওয়েট করো। তারপর আরেকটা থাকে হচ্ছে প্রোটোপ্লাস্ট, আরেকটা থাকে হচ্ছে প্রোটোপ্লাস্ট। এই ভাইয়া প্রোটোপ্লাস্টটা কি? সেটা হচ্ছে যে কোষ প্রাচীর বাদে সেলের যা কিছু থাকে, খেয়াল করবা, একটা কোষের, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর বাদে সেলের বাকি যা কিছু থাকে সবগুলাই হচ্ছে প্রোটোপ্লাস্ট। তার মানে একদম সোজা, মুখস্থ করার কিছু নাই। কোষ প্রাচীর বাদে একটা সেলের বাকি যা অংশ থাকে সবগুলাই হচ্ছে আমাদের প্রোটোপ্লাস্ট। বোঝা গেছে? ওকে। সো এই প্রোটোপ্লাস্টটা আবার 2 ধরনের, একটু খেয়াল করবা। এই প্রোটোপ্লাস্ট 2 ধরনের, একটা হচ্ছে প্রোটোপ্লাজম, একটা হচ্ছে প্রোটোপ্লাজম যেটা হচ্ছে সজীব বস্তু। সজীব মানে এটার জীব,
জীবন টাইপসের কিছু আছে বা জীবন আছে। সজীব বস্তু, এই সজীব জড় এগুলো আমি বুঝাবো। কোষের ভিতরে আবার সজীব নির্জীব এগুলো মানে কি বুঝায় আমি বুঝাবো। জড় এগুলো মানে কি বুঝায় বুঝাবো একদম সোজা। প্রোটোপ্লাজম আরেকটা হচ্ছে তোমার নির্জীব বস্তু, আরেকটা হচ্ছে তোমরা এগুলো একটু নোট করো, নির্জীব বস্তু। নির্জীব মানে বুঝতে পারতেছ, মানে জীবন নাই টাইপসের। এটা মানে আমি বুঝাচ্ছি যে জড়, নির্জীব, সজীব এগুলো মানে কি। এবার আসে এগুলো একটু বোঝাই। চিন্তা করো যে এরকম যে তুমি একটা গাছ কাটলা, গাছের কথা চিন্তা করো। গাছের ভিতরে তো সেল থাকে, এভাবে একটা গাছ উঠলে গাছের ভিতরে সেল থাকে, সেলের জীবন আছে। আর সেলের ভিতরে যে উপাদানগুলো থাকবে এগুলো অবশ্যই থাকবে। এখন চিন্তা করো তুমি গাছ কেটে ফেললা, গাছ কেটে ফেলার পর গাছের যে টুকরাটা তুমি নিলা, ওই টুকরাটার কিন্তু ভিতরে যে সেলগুলো আছে সেলগুলো কিন্তু আর জীবিত থাকবে না। কারণ গাছের অংশ হইলে মানে গাছের ভিতরে থাকলে জীবিত অবস্থায় থাকবে। গাছের বাইরে যদি মানে গাছ যদি কেটে ফেলো, গাছ কেটে ফেলার পর গাছের টুকরা নিলে তুমি যদি সেল দেখতে চাও তুমি মরা সেল দেখবা, জীবিত সেল দেখবে না। বিকজ গাছের ভিতরে থাকলে জীবিত, গাছ থেকে আউট করে ফেললে মরা, এটা হচ্ছে কথা। তো তুমি তখন মরা সেল দেখবা, মানে মৃত সেল দেখবা। এখন মৃত যখন একটা সেল মারা যায়, একটা সেলের ভিতরে এই যে উপাদানগুলো থাকে, কোষ প্রাচীর থাকে, প্রোটোপ্লাজম থাকে, নির্জীব বস্তু থাকে। তো যখন একটা সেল মারা যাবে, সেল মারা যাওয়ার পর যে যেই জিনিসগুলো তুমি আর দেখবা না, সেল মারা যাওয়ার সাথে সাথে ওই জিনিসগুলোও মারা যাবে, মানে গায়েব হয়ে যাবে। সেল মারা যাওয়ার সাথে সাথে সেলের ভিতরে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোও মারা যাবে, মানে গায়েব হয়ে যাবে, মানে যেগুলোকে তুমি দেখতে পাবা না সেগুলোকে আমরা বলি সজীব বস্তু। কারণ সেল যেহেতু মারা গেছে তাই সজীব বস্তুগুলোও মারা গেছে, তাই ওগুলোকে দেখা যাচ্ছে না, তুমি দেখতে পাবা না। আর সেল মারা যাওয়ার পর যে জিনিসগুলোকে তুমি আরও দেখতে পাবা, মারা যাওয়ার পরও দেখতে পাবা, সেই জিনিসগুলো হচ্ছে জড় বস্তু, মানে কোষ প্রাচীর। মানে সেল মারা যাওয়ার পর তুমি স্টিল কোষ প্রাচীর দেখতে পাবা। যেরকম আমাদের রবার্ট হুক দেখছিল, মৃত কোষ দেখলেও সে কিন্তু কোষ প্রাচীর দেখতে পারছে। বিকজ কোষ প্রাচীর হচ্ছে জড় বস্তু, কারণ মারা যাওয়ার পরে এটা দেখা যাবে, কারণ জড়ের তো জীবন নেই। সো এটা দেখা না দেখার মধ্যে কোনো সম্পর্ক নেই। সো জড় বস্তু দেখা যাবে। ঠিক সেমভাবে প্রোটোপ্লাজম কিন্তু দেখা যাবে না, বিকজ এটা সজীব বস্তু। ঠিক এইখানে যে নির্জীব বস্তু আছে এগুলোও দেখা যাবে না, কারণ এগুলো হচ্ছে নির্জীব, মানে এগুলোও যাবে গা। এটাই বুঝাইতে চাচ্ছে যে জড় বস্তু কি, সজীব বস্তু কি, নির্জীব বস্তু কি, এটাই বুঝাইতে চাচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। এখন প্রোটোপ্লাজম হচ্ছে সজীব বস্তু, এই জন্য প্রোটোপ্লাজমের যেহেতু জীবন আছে মানে সজীব, তাই প্রোটোপ্লাজমকে আমরা জীবনের ভৌতভিত্তি বলতাম বা বলি, স্টিল বলি। এই জন্য তোমরা ছোটোবেলা থেকে পড়ছ যে প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌতভিত্তি। এখন বুঝছো কি না যে প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌতভিত্তি বলে? বিকজ প্রোটোপ্লাজম ইজ অ্যালাইভ, মানে জীবিত থাকে। প্রোটোপ্লাজম জীবিত অবস্থায় থাকে। এটা জীবিত বস্তু না, কোষ প্রাচীরও জীবিত বস্তু না। এগুলোকে আমি বলবো কোষ প্রাচীরকে আমি জীবনের ভৌতভিত্তি বলবো না, কারণ কোষ প্রাচীর হচ্ছে জড়। এই নির্জীব বস্তুটাকে ভৌতভিত্তি বলবো না, কারণ এটা হচ্ছে নির্জীব, মানে জীবিত না। একমাত্র প্রোটোপ্লাজম অংশটাই জীবিত, তাই প্রোটোপ্লাজমকে আমরা জীবনের ভৌতভিত্তি বলি। এটাই বোঝায়। এখন অনেকে প্রোটোপ্লাজম চিনে না, তা আমি তাদেরকে এখন একটু প্রোটোপ্লাজম চিনাবো। সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের 3টা অংশ। প্রথম অংশটার নাম হচ্ছে কোষঝিল্লি। তোমরা সবাই কোষঝিল্লি জানো, তোমরা এগুলোর বেসিক আছে, সবাই জানো যে কোষের বাইরে একটা মেমব্রেন থাকে যেটাকে আমরা কোষঝিল্লি বলি। সো অনেকে কোষঝিল্লিকে প্রোটোপ্লাজমের অংশ বলে না, বাট এটা ভুল। কোষঝিল্লি কিন্তু প্রোটোপ্লাজমের অংশ। তারপর আমরা প্রোটোপ্লাজমের আরেকটা অংশ বলি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে কিন্তু অনেকে সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমকে আলাদা করতে পারে না, মনে করে দোনোটা একই। কিন্তু মনে রাখবা দোনোটা একই না। সাইটোপ্লাজম হচ্ছে জাস্ট প্রোটোপ্লাজমের একটা অংশ। দ্যাটস ওয়াই আমি প্রোটোপ্লাজমের অংশে সাইটোপ্লাজমকে লিখছি। সো সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের একটা অংশ, দোনোটা সেম না, সেম বলতে পারো না। আরেকটা অংশ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে প্রোটোপ্লাজমের কয়টা অংশ বা নিচের কোনটি প্রোটোপ্লাজম অংশ, এরকম এমসিকিউ যদি আসে, নিচের কোনটি প্রোটোপ্লাজম অংশ বা প্রোটোপ্লাজমের কয়টা অংশ, তুমি বলবা 3টা অংশ প্রোটোপ্লাজমের। কোষঝিল্লি প্রোটোপ্লাজম অংশ, ইনক্লুডিং সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম অংশ, ইভেন কি নিউক্লিয়াসও সাইটোপ্লাজমের অংশ। এই জন্য তোমাকে যখন জিজ্ঞেস করা হয় সাইটোপ্লাজম কি, তখন বলা হয় সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজম।
তো অনেক সময় দেখবা সাইটোপ্লাজমের ডেফিনেশন লেখা আছে, সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজম। কারণ নিউক্লিয়াসটা বাদ দিলেই যে প্রোটোপ্লাজমটা থাকবে ওটাই হচ্ছে সাইটোপ্লাজম, এই জন্য এটা বলা হয়। সো সাইটোপ্লাজম ধরতে গেলে তুমি নিউক্লিয়াসকে বাদ দিতে হবে, নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম বলা যাবে না। নিউক্লিয়াস বাদ দিলেই তুমি বাকি যে প্রোটোপ্লাজমটা দেখবে ওটাই হচ্ছে সাইটোপ্লাজম। তো নিউক্লিয়াসটা মাথায় রাখবা, এটা কিন্তু আবার সাইটোপ্লাজমের অংশ না। নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের অংশ না, নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ। এসব ছোট কিছু সহজ জিনিস অনেকে ভুল করে, মানে সহজ মনে করে ভুল করে ফেলে আর কি, বেশি এক্সাইটেড হয়ে গিয়ে। এবং দেখো মজার বিষয় হচ্ছে এই সাইটোপ্লাজমের দুইটা অংশ আমি বলতে পারি। একটা হচ্ছে সাইটোসল, সাইটোসল বা এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় হায়ালোপ্লাজম। হায়ালোপ্লাজম এটা মানে কি? সল কথাটার অর্থ হচ্ছে জল। দেখো সল জল, সল জল মানে সাইটোপ্লাজমের একটা জলের মতো অংশ থাকবে, জল বা লিকুইড টাইপসের অংশ থাকবে। তবে এটাকে লিকুইড, সরাসরি লিকুইড বলা যাবে না, কারণ এই সাইটোসল বা হায়ালোপ্লাজমকে আমাদেরকে বলতে হবে লিকুইড না, বলতে হবে অর্ধতরল। অর্ধতরল পদার্থ মানে কঠিনও না তরলও না, দুইটার মাঝামাঝি অর্ধতরল বলা হয়। মানে পুরোপুরি লিকুইড বলতে পারবে না, তরল বলতে পারবে না, বলতে হবে অর্ধতরল। অর্ধতরলের একটা এক্সাম্পল দিই, বেস্ট এক্সাম্পল হচ্ছে জেলি। খেয়াল করে দেখো জেলি কিন্তু অলমোস্ট পানি এবং কঠিন পদার্থের মাঝামাঝি, কঠিনও বলতে পারবে না লিকুইডও বলতে পারবে না, দুইটার মাঝখানের অবস্থা। জেলিকে আমরা অর্ধতরল বলতে পারি মোটামুটি। অথবা আমরা যে খাই না, আমরা যে ফিরনি খাই, আমরা যে তারপর আর কি খাই, ফিরনি খাই, ফিরনিটাকেও আমরা অর্ধতরলের সাথে কম্পেয়ার করতে পারি। সো অর্ধতরল এগুলো, এটা এরকম হওয়ার কারণটা আছে, অর্ধতরল হওয়ার কারণটা আছে, ওইটাও ব্যাখ্যা করবো, লজিক আছে। অর্ধতরল হয় দানাদার হয়, দানাদার দানা দানা থাকবে। ফিরনি চিন্তা করো, ফিরনির ভিতর দানা দানা কী থাকবে? ধরো কিশমিশ, তারপর কী দিবা, বাদাম দিবা, কাজু বাদাম দিবা, এগুলো আর কি দানাদার। তারপর অর্ধ স্বচ্ছ মানে পুরোপুরি স্বচ্ছ না, অর্ধ স্বচ্ছ। স্বচ্ছ মানে বুঝো তো, দেখা যায় এরকম টাইপসের, অর্ধ স্বচ্ছ। আর সাইটোপ্লাজমের আরেকটা অংশ যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে সাইটোপ্লাজমের আরেকটা অংশ, সেটা হচ্ছে অঙ্গাণু। এইটা আমরা সবাই জানি যে অঙ্গাণু কি সাইটোপ্লাজমের ভিতর, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অঙ্গাণু মানে হচ্ছে ওগুলো আর কি, যেগুলা মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলাকে অঙ্গাণু বলে। এগুলো সাইটোপ্লাজমের ভিতরে থাকে, তাই এগুলোকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অঙ্গাণু দুই ধরনের হইতে পারে, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো। অঙ্গাণু দুই ধরনের হইতে পারে। কোথায় লিখবা তো জায়গা অভাব, মানে কি বলতাম, এই অঙ্গাণু দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে পর্দাবিহীন অঙ্গাণু, মানে কোনো মেমব্রেন থাকবে না, পর্দা মানে মেমব্রেন। আর একটা হচ্ছে পর্দা বেষ্টিত বা যুক্ত, পর্দা বিশিষ্ট অঙ্গাণু। বেশিরভাগ পরীক্ষায় পর্দাবিহীন অঙ্গাণু আসে। কোনগুলো পর্দাবিহীন অঙ্গাণু, এগুলো পরীক্ষায় আসে। তো আমি এখানে একটা টেকনিক লিখবো, টেকনিকটা মনে রাখবা, তাহলে হয়ে যাবে। টেকনিকটা হচ্ছে, আমরা একটা অ্যাডভার্টাইজ দেখি, অ্যাডভার্টাইজটা হচ্ছে গাজী প্রথম সেরা, এরকম একটা অ্যাডভার্টাইজ আছে নি, দেখো তো, গাজী, এরকম একটা অ্যাডভার্টাইজ আসতো, গাজী প্রথম সেরা বলে, কিন্তু তোমরা দেখছো কিনা অ্যাডভার্টাইজটা এরকম। তো গাজী প্রথম সেরা না বলে আমরা বলবো আমার মামার নাম গাজী, আমার মামাই প্রথম সেরা, এরকম বলবো, মামাই, আমার মামার নাম ধরো গাজী আর কি, মামাই প্রথম সেরা। এই টেকনিকটা দিয়ে আমরা, লাইনটা দিয়ে আমরা পর্দাবিহীন, খেয়াল করো, পর্দাবিহীন অঙ্গাণু মনে রাখবো। বিকজ তুমি যদি পর্দাবিহীন মনে রাখতে পারো, বাকিগুলো হবে পর্দাযুক্ত। এটা খুব কমই আসে, এটা পরীক্ষায় বেশি আসে পর্দাবিহীন। সো এবার মনে রাখবা, এখানে ম দিয়ে কি বুঝাচ্ছে, ম দিয়ে কি বুঝাচ্ছে, এটা হচ্ছে তোমার কথা। এখানকার ম দিয়ে বুঝাচ্ছে, লিখো মাইক্রোটিউবিউল। তাহলে মাইক্রোটিউবিউল নামক যে অঙ্গাণু, এটাতে কোনো অঙ্গাণু থাকবে না। এখানকার ম দিয়ে বোঝাচ্ছে মাইক্রোফিলামেন্ট, এখানকার ইয়াদে বোঝাচ্ছে মাইক্রোফিলামেন্ট।
তাহলে মাইক্রোফিলামেন্ট নামক যে অঙ্গাণু থাকবে এটা যে পর্দা থাকবে না, মানে মেমব্রেন থাকবে না। তারপর প্রথম দিয়ে একটা অঙ্গাণু আছে যেটা আমরা তো সহজে পড়ি না, এই অঙ্গাণুটার নাম হচ্ছে প্রোটিয়াজম। প্রোটিয়াজম, প্রোটিয়াজম নাম দেখে বোঝা যায় এখানে প্রোটিন থাকে, মানে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, বিভিন্ন ধরনের এনজাইম থেকে একটা অঙ্গাণু তৈরি করে। এটা হচ্ছে বিভিন্ন এনজাইম বা প্রোটিনের একটা অঙ্গাণু, সমষ্টি মিলে একটা অঙ্গাণু তৈরি হয়। এটা হচ্ছে বিভিন্ন এনজাইম, তো প্রোটিনের এনজাইম, তো তাই ওরা প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। প্রোটিয়াজম প্রোটিনকে ভাঙতে সাহায্য করে, এদের কোনো অঙ্গাণু পর্দা থাকে না। তারপর সেরার দন্তস্ব দিয়ে সেন্ট্রিওল, তোমরা সবাই সেন্ট্রিওল চিনো, সেন্ট্রিওলেরও কিন্তু অঙ্গাণু থাকে না, পর্দা থাকে না। র দিয়ে হচ্ছে রাইবোজোম, রাইবোজোমেরও কিন্তু পর্দা থাকে না। এই 5টা সেন্ট্রিওলকে আমি ইংরেজিতে লিখে ফেলছি না, আচ্ছা ইংরেজিতে লিখি, বাংলা লিখি। এগুলোকে ম দিয়ে লিখবা, মাইক্রোটিউবুল বাংলায় লিখবা, ম দিয়ে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট বাংলায় লিখবা, এটাকে সেন্ট্রিওল বাংলায় লিখবা, তাহলে হয়তো টেকনিকটা ইউজ করা যাবে। ম ম ম ম প্রথমের প প, সেরার দন্তস্ব র রাইবোজোম, এই 5টা মনে রাখবা। এই 5টার পর্দা থাকে না, তাহলে এগুলো হচ্ছে কি পর্দাবিহীন, এগুলো লিখে রাখো। বাকিগুলো হচ্ছে পর্দা বিশিষ্ট, মানে ধরো কি কি ধরে নাও, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া আছে, কি কি আছে তোমরা বলো, গলগি বডি আছে, গলগি বডি আছে, তারপর কি বলো কি কি আছে বাকিগুলো আর কি, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আছে, প্লাস্টিড আছে, তারপর আর কি আছে বলো, লাইসোসোম আছে, এগুলো। হ্যাঁ, এইগুলোতে পর্দা থাকবে, শুধুমাত্র এই 5টাতে পর্দা থাকবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে যে নিচের কোনটি পর্দাবিহীন অঙ্গাণু। তো তোমাকে এই 5টাই মনে রাখবা, বাকিগুলো মনে রাখার দরকার নেই, এগুলো মনে রাখলে হয়েছে। এগুলো হচ্ছে পর্দাবিহীন, এগুলো হচ্ছে পর্দাযুক্ত, সেই টেকনিক দিয়ে মনে রাখবা, ঠিক আছে? আমি মুছে দিচ্ছি, তোমরা এটা লিখো। ওকে, শেষ। এখন দেখো, এই যে নিউক্লিয়াসের 4টা অংশ থাকে, তাই না? তোমরা সবাই জানো নিউক্লিয়াসের 4টা অংশ কি কি জানো? তো নিউক্লিয়াসের 4টা অংশ হচ্ছে, প্রথমে যে বাইরের দিকে নিউক্লিয়ার মেমব্রেন, আমি সংক্ষেপে লিখছি, তোমরা এমনা লিখো। নিউক্লিয়ার মেমব্রেন থাকে বাইরের দিকে, তারপর থাকে ভিতরে একটা কালো বস্তু যেটাকে আমরা বলি নিউক্লিওলাস, তারপর থাকে ক্রোমাটিন তন্তু, ভিতরে পেঁচানো যে জিনিসটা যেটাকে আমরা ক্রোমাটিন তন্তু বলি, বা ডিএনএ বা প্রোটিন প্লাস প্রোটিন বলি, ওইটা। তারপর নিউক্লিয়াসের ভিতরেও কিন্তু এরকম অর্ধতরল পদার্থ থাকে, মানে এরকম সাইটোসল থাকে। তো নিউক্লিয়াসের ভিতরে এরকম অর্ধতরল পদার্থ থাকবে, ওগুলোকে বলবো নিউক্লিওপ্লাজম, এগুলোকে বলবো নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে যেরকম অর্ধতরল পদার্থ থাকবে, ওগুলোকে বলবো নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের 4টা অংশ। আর এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে নির্জীব বস্তুগুলো কি কি। নির্জীব বস্তু 3 ধরনের। নির্জীব বস্তু 3 ধরনের, একটু নোট করো এগুলা, আমি এটা মুছে দিই। নির্জীব বস্তু 3 ধরনের। এক ধরনের নির্জীব, মানে এগুলো জীবন নাই। নির্জীব বস্তু হচ্ছে, এক ধরনের নির্জীব বস্তু হচ্ছে তোমার নিঃসরিত পদার্থ। নিঃসরিত মানে বুঝো যেগুলো নিঃসরিত হয়, উদ্ভিদ থেকে নিঃসরিত হয়। আরেক ধরনের পদার্থ হচ্ছে সঞ্চিত। সঞ্চিত মানে তো বুঝো যেগুলো জমা রাখে। আরেক ধরনের পদার্থ হচ্ছে বর্জ্য পদার্থ, ময়লা, বর্জ্য, উদ্ভিদের জন্য বর্জ্য পদার্থ, ওগুলো ময়লা, উদ্ভিদের বর্জ্য। নিঃসরিত পদার্থ কি কি জানতে হবে, এমসিকিউতে আসে। সো মনে রাখবা এরকম পেন দিয়ে, নিঃসরিত পদার্থ মনে রাখবা, আমাদের যে কলম আছে পেন দিয়ে মনে রাখবা। পেনের পি দিয়ে হচ্ছে পিগমেন্ট, পিগমেন্ট একটা নিঃসরিত পদার্থ। ই দিয়ে মনে রাখবা এনজাইম, এনজাইমও একটা নিঃসরিত পদার্থ, এটা তো জানো। এন দিয়ে কি নেকটার, নেকটার একটা নিঃসরিত পদার্থ। আরেকটা মনে রাখবা যেটা এনজাইমের মতোই, যেটাকে আমরা হরমোন বলি, যেটাকে আমরা কি বলি, হরমোন।
প্যান দিয়ে তিনটা মনে রাখবা, আরেকটা এইচ দিয়ে মনে রাখবা হরমোন। এনজাইম আর হরমোন এক, ধরনটা কাছাকাছি। তো হরমোন, এই চারটা জিনিস নিঃসৃত, পেন দিয়ে মনে রাখবে এই তিনটা। এমসিকিউ আসলে যেতে পারো। সঞ্চিত তো মনে রাখা কোনো ব্যাপারই না, বিকজ সঞ্চিত আমরা জানি, আমরা যে খাবারগুলো মূলত খাই, যে খাবারগুলো থাকে সেগুলোই কীরকম, একটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট, সঞ্চিত খাদ্য, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, তিনটা মেইন যেটা আমরা জমা রাখি, একটা হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে লিপিড। এই তিনটা তো উদ্ভিদ জমা রাখবেই, এগুলোকে বলা হয় সঞ্চিত। বর্জ্যটা আশা করি মনে রাখার দরকার নাই, কারণ তুমি যদি এই দুইটা মনে রাখতে পারো বাকিগুলো হবে বর্জ্য। তো বর্জ্য মনে রাখার দরকার নেই। এই বর্জ্য বলতে এগুলো উদ্ভিদের জন্য বর্জ্য বলতেছে, আমাদের জন্য না। আমাদের জন্য ভালো জিনিস, কারণ এগুলো আমরা ইউজ করি। উদ্ভিদের জন্য বর্জ্য, মানে উদ্ভিদ বের করে দেয়, এগুলো উদ্ভিদের জন্য বর্জ্য, আমাদের জন্য এগুলো বর্জ্য না, বিকজ আমরা এগুলো ইউজ করি। কীরকম, যেমন আমরা গাম ইউজ করি না, গাম, অথচ দেখো গাম উদ্ভিদের জন্য বর্জ্য, উদ্ভিদ ঘাম বের করে দেয়, আর ওই গামটা আমরা ইউজ করি বিভিন্ন জায়গায় লাগানোর জন্য। তারপর উদ্ভিদের জন্য ল্যাটেক্স, ল্যাটেক্স সেম গামের মতো, তবে একটু সাদা, সাদা ল্যাটেক্স, এটাকে বাংলায় বলে তরুক ক্ষীর, এটাকে বাংলায় বলে তরুক ক্ষীর, ক্ষীরের মতো সাদা ল্যাটেক্স, এটা উদ্ভিদ বের করে দেয় বর্জ্য পদার্থ হিসেবে। আরও আছে, যেমন আরও কিছু নাম আছে, রেজিন, এগুলো তোমার মুখস্থ করার দরকার নেই, কারণ তুমি এই দুইটা জানলে বাকিগুলো এটা হবে। সো দুইটা জানলে তিনটা শেখার দরকার কি, এগুলো বাদেই তো বর্জ্য। রেজিন, তারপর আর কি কি লেখো না, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড বলতে পারো, জৈব অ্যাসিড বলতে পারো, তারপর আর কি বলতে পারো, খনিজ পদার্থ বলতে পারো, ইত্যাদি। এই দুইটা বাদে বাকিগুলো বর্জ্য, শেষ। তো এই দুইটা বেশি আসে আর কি, নিঃসৃত আর সঞ্চিত, এই দুইটা বেশি আসে। নিঃসৃত কীভাবে মনে রাখবা, পেন দিয়ে, আর এইচটা একটু মনে রাখবা, কারণ এনজাইম যেখানে সেখানে তো হরমোন একই তো, সো হরমোনটা ইজিলি মনে থাকবে। আর সঞ্চিত তো আমরা এগুলা নাম আমাদের কমন, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। বর্জ্যটা মনে রাখার দরকার নেই, এই দুইটা মনে রাখলে ওই তিনটা শেষ। এখানে যা দিছি এখান থেকে অনেক এমসিকিউ আসবে। এক তো পর্দাবিহীন যেগুলো দিছিলাম ওখান থেকে আসবে, আরেকটা হচ্ছে এখান থেকে আসবে, তারপর এখান থেকেও আসবে। সো এগুলো আসবে, এটাই হচ্ছে কথা। এই ছকটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এই ছকটা মনে রাখতে হবে। এখান থেকে তোমার মেডিকেল তথা ভার্সিটি এগুলোতে প্রশ্ন আসবে। সো আমি মুছে দিচ্ছি, তোমরা খুব সুন্দর করে এক পৃষ্ঠায় এটা নোট করবা। খাতাকে এভাবে ল্যান্ডস্কেপ মোডে রাখবা, এভাবে রাখবা, ল্যান্ডস্কেপ মোডে রেখে এই তথ্যগুলো সবগুলো আমি যা যা তুলে দিয়েছি সবগুলো তুলে ধরবা, তাহলে দেখবা হয়ে গেছে। আচ্ছা, এখন এই কথাগুলো তোমরা লিখছো না, এখন আমরা একটু উদ্ভিদ কোষের ফিগার এক আঁকার মাধ্যমে জিনিসটা একটু দেখে ফেলি। আমরা যা যা পড়ছি আমরা একটু উদ্ভিদ কোষের একটা ফিগার আঁকার মাধ্যমে দেখে ফেলি। তোমরা জানো উদ্ভিদ কোষকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম। এখন আমি এগুলো মনে করিও না যে এখান থেকে পরীক্ষা আসবে না, অবশ্যই আসবে। এই কোষ আমি এখানে যা কি দিচ্ছি এখান থেকে আমি অনেক ইনফরমেশন লিখে দিব, সব মেডিকেল আসছে, এগুলো সব মেডিকেল ভার্সিটিতে আসছে। তো মনে করিও না যে আমরা ক্লাস 9 থেকে উদ্ভিদ কোষ আঁকা শিখছি, তার মানে এটা আমার দরকার নাই। আরে তুমি এখানে শিখছো, এখানে এত কতগুলো ইনফরমেশন দিব, এটার ভিতরে সব মেডিকেল আসছে, অথচ তোমার কাছে লাগতেছে সোজা, কিন্তু ওখানে যাই খাবা ধরা, বিকজ এখানে তুমি কনফিউশনে ভুগবা কী হবে, কারণ আমরা তো চিন্তা করি না, সহজ মনে করে ফেলাই দিই। সো এখানে আমি সুন্দর করে একটু আগে এইখানে আমি যে জিনিসটা আঁকছি না, এটা হচ্ছে আমাদের উদ্ভিদের সবার বাইরের লেয়ার, যেটাকে আমরা বলি কোষ প্রাচীর। এটা হচ্ছে উদ্ভিদের জড় বস্তু, যেটাকে আমরা বলি কোষ প্রাচীর। এখান থেকে অনেকগুলো এমসিকিউ দিব, যেগুলো তোমার মেডিকেল থেকে শুরু করে ভার্সিটিতে আসছে, এবার এমসিকিউতে আসবে তোমাদের। বাইরের দিকেই তো থাকে কোষ প্রাচীর, আর ভিতরের দিকে কি বলতো, এভাবে একটু ভাঁজ করে, এভাবে ভাঁজ করে থাকবে, এভাবে ভাঁজ করে থাকবে, এইভাবে ভাঁজ করে থাকবে, এভাবে ভাঁজ করে থাকবে তোমার প্লাজমা মেমব্রেন। তো এটাকে আমরা কি বলি, কোষ ঝিল্লি। এটাকে আমরা কি বলি, কোষ ঝিল্লি। একটু আগে যা যা দেখছি এখানে এগুলো দেখবো আর কি। কোষ ঝিল্লি, এটাকে কি বলে, কোষ ঝিল্লি। উদ্ভিদ কোষের মাঝখান দিকে একটা বড় কোষ গহ্বর থাকে। মাঝখান দিকে একটা কি থাকে, বড় কোষ গহ্বর থাকে, এটা অনেক বড়, সাধারণত প্রাণী কোষে থাকে না।
প্রাণী কোষে এত বড় কোষ গহ্বর থাকে না, ছোট ছোট কোষ গহ্বর থাকে। আমরা কিন্তু প্রাণী কোষের সাথেও ডিফারেন্স দেখব। আচ্ছা, এখন এটা যেহেতু মাঝখানে থাকে এত বড়, তাই নিউক্লিয়াস থাকবে এক পাশে। তো এখানে আমি একটা নিউক্লিয়াস আঁকবো। তোমরা নিউক্লিয়াস আঁকতে সবাই পারো, তো এখানে আমার এত সুন্দর করে আঁকার দরকার নেই, তোমরা ভালোই পারো নিউক্লিয়াস আঁকতে। এভাবে নিউক্লিয়াস, ভিতরে কালো বস্তু, এখানে ক্রোমোজোম, এখানে ভিতরে নিউক্লিওপ্লাজম। এবং তোমরা জানো এখানে এই পুরো স্পেসটা কিন্তু অর্ধতরল পদার্থ দিয়ে ফিল আপ থাকবে, এরকম ফোটা ফোটা অর্ধতরল। ওই যে একটু আগে আমরা বলছিলাম না, যেটাকে আমরা সাইটোপ্লাজম বলছি, এরকম ফোটা ফোটা অর্ধতরল পদার্থ দিয়ে পরিণত থাকবে, পূর্ণ থাকবে। এটাকে আমরা কি বলছি বলো তো? এটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। এবং সাইটোপ্লাজমের দুইটা অংশ বলছি, একটা হচ্ছে সাইটোসল মানে অর্ধতরল পদার্থ, আর একটা হচ্ছে অঙ্গাণু। অঙ্গাণুগুলো এখন দেখবো, একটা অঙ্গাণু আসবে। অনেকে কিন্তু নিউক্লিয়াসকে অঙ্গাণু বলে, অনেকে নিউক্লিয়াসকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলে। কিন্তু মাথায় রাখবা, এই যে অনেকে সোজা মনে করে যে দেখো কনফিউশন কিভাবে। অনেকে নিউক্লিয়াসকে অঙ্গাণু বলে, কিন্তু আমরা একটু আগে যে ছকটা দেখাইছি ওখানে কি আমি একবারও লিখছি নিউক্লিয়াস সাইটোপ্লাজমীয় অঙ্গাণু? উল্টো আমি নিউক্লিয়াসকে প্রোটোপ্লাজমে অন্তর্ভুক্ত করছি। তার মানে নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের অংশ, নট সাইটোপ্লাজম। সো সাইটোপ্লাজমের অঙ্গাণু হওয়ার কোনো প্রশ্নই আসে না। অনেকে এই ভুলটা করে। ধরো আমি একটা এমসিকিউ দিলাম, নিচের কোনটি অঙ্গাণু, তার মধ্যে নিউক্লিয়াসও ইনক্লুড করে দিলাম। অনেকে নিউক্লিয়াসকে অঙ্গাণু ভাববে, অথচ নিউক্লিয়াস কেন অঙ্গাণু? কোন লজিক অঙ্গাণু? নিউক্লিয়াস তো প্রোটোপ্লাজমের অংশ, সাইটোপ্লাজমের অঙ্গাণু না থাকে। সো বুঝতে হবে, এখানে এই সহজ মনে করে আজকে এই জিনিসগুলো ওই যে সহজ মনে করতেছে, তো তাই ভুল করে। এখন এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো এটা আমার তো চিহ্নিত করার দরকার নেই, তোমরা চিহ্নিত করে দিবা। এই এই নিউক্লিয়াসের সাথে একটা জিনিস থাকে এরকম থাকে, এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাকে বলা হয়, এটা একটু লেখার দরকার আছে, এটাকে বলা হয় ER মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। তো অনেকে বলবে ভাইয়া মসৃণ কোনটা অমসৃণ কোনটা? মনে রাখবা নিউক্লিয়াসের সাথে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এখানে এরকম ফোটা ফোটা রাইবোজোম থাকে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরকম রাইবোজোম থাকে। তো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজোম থাকে, তাহলে এটা কি স্মুথ হবে নাকি রাফ হবে? রাফ মানে এটা হবে অমসৃণ। তার মানে মাথায় রাখতে হবে নিউক্লিয়াসের সাথে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে ওটা হচ্ছে অমসৃণ। ওয়াই? বিকজ এখানে রাইবোজোম থাকে। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে এরকম গোল গোল করে রাইবোজোম থাকবে। এছাড়া সাইটোপ্লাজমেও কি থাকবে? গোল গোল করে মুক্তার মালার মতো মুক্ত রাইবোজোম থাকবে। এখানে কি থাকবে বলতো? রাইবোজোম থাকবে। এবং রাইবোজোমের কাজ কি রে? রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি। প্রোটিন তৈরি কোন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয় তোমরা জানো? তোমরা পড়ছো কিনা জানি না, হয়তো এই চ্যাপ্টারের লাস্টেই পড়তে হবে আমাদেরকে। সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন শব্দটা তোমরা হয়তো এখন বুঝতেছো না, বা তোমরা যদি তোমাদের অ্যাসাইনমেন্ট দেখো, 22 ব্যাচের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল, ওখানে DNA, RNA এবং প্রোটিন তৈরি দেখাইছিল, যেখানে আমরা পড়তে হয়েছে DNA তোমার ট্রান্সক্রিপশন পড়তে হয়েছে, ট্রান্সলেশন পড়তে হয়েছে। তোমরা জানো ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়। তার মানে এই রাইবোজোমে অ্যাকচুয়ালি কোন প্রসেসটা হয়? ট্রান্সলেশন প্রক্রিয়া হয়। এগুলো লিখা হয়, এগুলো MCQতে আসছে, মেডিকেল আসছে। এই রাইবোজোমে অ্যাকচুয়ালি কোন প্রক্রিয়াটা হয়? ট্রান্সলেশন প্রক্রিয়াটা হয়, যে প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয়। এখন আমাকে বলো তাহলে অমসৃণ ইয়ারের কাজ কি? মেডিকেল আসছে, অমসৃণ ইয়ারের কাজ কি? এটা কে পারবা কিনা খেয়াল করো। এখানেই আছে তোমার ক্লু। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি। যেহেতু অমসৃণ ইয়ার মানে হচ্ছে এখানে গায়ে রাইবোজোম আছে, তাহলে রাইবোজোম থাকা মানে প্রোটিন তৈরি করতে পারবে। তাহলে অমসৃণ ইয়ারের কাজ হচ্ছে প্রোটিন তৈরি। দেখছো, ক্লু আছে। সো এগুলো মেডিকেল আসছে, ধরতে জানে না অনেকে। এখন তাহলে ভাইয়া জিজ্ঞেস করবা মসৃণ ইয়ার কোথায়? মসৃণ ইয়ার এখানে থাকবে না, সাইটোপ্লাজমে থাকবে, মানে নিউক্লিয়াসের সাথে থাকবে না, একটু দূরে থাকবে। এই যে এটা হচ্ছে তোমার মসৃণ ইয়ার। এবং এটা মসৃণ কেন বলতেছে? বিকজ এখানে কি নাই?
রাইবোজোম নাই। তো রাইবোজোম না থাকাতে এটাকে আমরা বলছি মসৃণ ইয়ার। তাহলে এইবার বলো মসৃণ ইয়ারের কাজ কি? এটাও মেডিকেল আসছে। মসৃণ ইয়ারের কাজটা কি? যেহেতু এখানে রাইবোজোম নাই তাহলে প্রোটিন তৈরি হবে না, সেটা আমরা বুঝেই গেছি। কারণ রাইবোজোম থাকলে না প্রোটিন তৈরি হবে, যেমন এরকম হয়েছে। তার মানে এখানে লিখে রাখো নট প্রোটিন, প্রোটিন তৈরি করবে না, বাট লিপিড তৈরি করে, বাট লিপিড তৈরি করে। এই যে জিনিসগুলো ধরতে জানতে হয়। হয়তো সামনে তো পড়বা, বাট এখানে পড়ে ফেলো একসাথে, যাতে সামনে মানে প্রশ্ন তো মেডিকেলে আসবে বা ভার্সিটিতে আসবে, যাতে এক ইয়াতেই সবগুলো শিখে ফেলো। এটা আসছে, এটা আসছে। তো অমসৃণ যেহেতু রাইবোজোম থাকে তাই প্রোটিন তৈরি করবে, আর যেহেতু এটা মসৃণ মানে রাইবোজোম নাই তাহলে প্রোটিন তো তৈরি করবেই না, মানে লিপিড তৈরি করবে আর কি। প্রোটিন তৈরি না করলে লিপিড তৈরি করবে। ঠিক আছে, এতটুকু আশা করি ক্লিয়ার। এগুলো মেডিকেল আসছে, সো ধরতে জানতে হবে, হ্যাঁ, কনফিউজ হওয়া যাবে না। আরও কিছু জিনিস মেডিকেল আসছে যেগুলো আমি বলে দিব। আচ্ছা, তারপর আরও এবার আস্তে আস্তে অঙ্গাণু বলো। এখানে আমি তো দুইটা অঙ্গাণু দেখাইছি, রাইবোজোম অঙ্গাণু দেখাইছি, এন্ডোপ্লাজমিক। তারপর এখানে গলগি বডি থাকে। গলগি বডি হচ্ছে এরকম চৌবাচ্চার মতো গলগি বডি। এগুলো চিহ্নিত করো, গলগি বডি নাম দাও। ঠিক আছে, গলগি বডি এটার নাম দাও, সমস্যা নেই, গলগি বডি এটার নাম দাও। তারপর আরও কিছু অঙ্গাণু দাও। তারপর এখানে একটা অঙ্গাণু থাকবে যেটা তোমরা সবাই চিনো, এখানে তোমার ক্লোরোপ্লাস্ট থাকবে। এটা হচ্ছে তোমার প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, যেটাই বলো। এটা হচ্ছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টও লিখতে পারো। এটা হচ্ছে তোমার প্লাস্টিড, এটা উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না, মাথায় রাখবা। সো এখানে লিখো এই প্লাস্টিডটা সর্ববৃহৎ অঙ্গাণু। তার মানে একটা উদ্ভিদ কোষে যতগুলো অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, সবার মধ্যে সবচেয়ে বড় অঙ্গাণুটা হচ্ছে আমাদের এই উদ্ভিদ কোষের প্লাস্টিড, সবচেয়ে বড়। আচ্ছা, তারপর দেখো এই প্লাস্টিকটাও, তারপর এখানে একটা আঁকো মাইটোকন্ড্রিয়া। এখানে আঁকো মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর ভাইয়া এই যে এখানে নিউক্লিয়াসের ভিতরে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, এটাকে আমরা এদিক দিয়ে এসে নিউক্লিয়াস বলে ফেলি, এদিক দিয়ে আমরা এখানে বলি নিউক্লিয়াস। এবার এখান থেকে একটা কিছু কোয়েশ্চেন বাইর করবো, মজা, দেখো কি মজা। মেডিকেলে এরকম একটা কোয়েশ্চেন আসছে, নিচের কোনটিতে ডিএনএ আছে? দেখো 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 কি মজা। মেডিকেলে এরকম একটা কোয়েশ্চেন করছে, তুমি হয়তো চিন্তা করতে পারতেছো না ব্যাপারটা কীরকম। নিচের কোনটিতে ডিএনএ আছে? চারটা অপশন দিছে, একটা অপশন দিছে রাইবোজোম, এই যে রাইবোজোম, এটা একটা অপশনে দিছে। ঠিক আছে, আরেকটা অপশন দিছে নিউক্লিয়াস, আরেকটা অপশন দিছে মাইটোকন্ড্রিয়া। তাহলে অপশনগুলো একটু বলি। একটা দিছে রাইবোজোম, একটা দিছে মাইটোকন্ড্রিয়া। দেখো কোনটাতে ডিএনএ আছে, প্রশ্নটা একটু আবার বলি, নিচের কোনটিতে ডিএনএ আছে। আরেকটা দিছে নিউক্লিয়াস, আরেকটা দিছে ক্লোরোপ্লাস্ট। চারটা অপশন দিছে, নিচের কোনটিতে ডিএনএ আছে বলছে। প্রশ্নটা কি লিখো, নিচের কোনটিতে দিয়ে আছে। ম্যাক্সিমাম শিক্ষার্থী এটা ভুল করবে, কারণ তার বেসিক নাই। কি কেন বেসিক নাই? প্রথমত রাইবোজোমে ডিএনএ থাকবে না, সেটা আমরা জানি, বিকজ রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, এবং রাইবোজোমে অ্যাকচুয়ালি এমআরএনএ আসে, মেসেঞ্জার আরএনএ আসে। আর রাইবোজোমের একটা নিজস্ব আরএনএ আছে, সেটাকে রাইবোজোমাল আরএনএ থাকে। তার মানে রাইবোজোমে আরএনএ থাকে, ডিএনএ থাকে না, এটা আমরা ক্লিয়ার। আচ্ছা, নিউক্লিয়াসে যে 100% হবে সেটা আমরা জানি, নিউক্লিয়াস যে 100% হবে সেটা আমরা জানি, কারণ নিউক্লিয়াসের ভিতরে আছে ক্রোমোজোমের ভিতরে আছে ডিএনএ। তাহলে নিউক্লিয়াস হবে যেটা আমরা 100% ক্লিয়ার, এবং সবাই এটাই দেখাইছে সবাই। কিন্তু মজার বিষয় কি জানো, তোমার যে বেসিক সমস্যা, এটাই হচ্ছে সমস্যা। মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু ডিএনএ আছে,
ক্লোরোপ্লাস্টেও কিন্তু ডিএনএ আছে, নিজস্ব ডিএনএ আছে এদের। তোমরা যখন ক্লোরোপ্লাস্টের ফিগার আমি পড়াবো বা বইয়ে যখন দেখবা, ক্লোরোপ্লাস্টে একটা ডিএনএ থাকবে তাদের নিজস্ব, এবং কি মাইটোকন্ড্রিয়ার একটা নিজস্ব ডিএনএ থাকবে। নিজস্ব ডিএনএ থাকার কারণে এদের সংখ্যা বাড়াইতে পারে। এই জন্য দেখবা প্রতি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা অনেক হইতে পারে, ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক হইতে পারে। উদ্ভিদ কোষ, প্রাণী কোষের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এগুলো অনেক হইতে পারে, বিকজ দে হ্যাভ ডিএনএ। ডিএনএ থাকা মানে ডিএনএ রেপ্লিকেশন করা, ফলে নতুন নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি করা। দ্যাট মিনস এই যে নিউক্লিয়াস, এই যে প্লাস্টিড মানে ক্লোরোপ্লাস্ট একই কথা, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস লিখো, এদের নিজস্ব ডিএনএ আছে, এদের নিজস্ব। এই যে যারা এটা এভাবে পড়তো তারা কিন্তু এটা ভুল করতো না। এই যে তোমরাও ভুল করবা, ভুল করার কারণ হচ্ছে তোমরা তো শুধুমাত্র নিউক্লিয়াসেই ডিএনএ আছে ধরে নিস, আগে থেকেই ধরে নিস। ওই যে বলি না যে পোলাপাইন প্রশ্ন দেখে এক্সাইটেড হয়ে যায়, মনে করে ফারি এত সোজা প্রশ্ন দিছে, এত সোজা প্রশ্ন দিছে, এটা আবার কোনো প্রশ্ন হলো নি, নিচের কোনটিতে ডিএনএ আছে, ডিএনএ তো থাকবে নিউক্লিয়াসে, এটা কোনো প্রশ্ন হলো। কিন্তু বেকুব, তোমাকে তো মাইটোকন্ড্রিয়া দিছে, তোমাকে জানতে হবে মাইটোকন্ড্রিয়া ফিগার দেখলেই তো বোঝা যায় এখানে একটা ডিএনএ আছে। ফিগার তো আমি একসময় আঁকছিলাম, তোমার তো মনে হয় তো, আমি তো ফিগার আঁকছিলাম, দেখছিলাম ওখানে ডিএনএও আঁকছিলাম, তো ডিএনএ তো মাইটোকন্ড্রিয়া তো আছে। তো আমাকে বলতে হবে ক্লোরোপ্লাস্টও তো আমি আঁকছিলাম, ক্লোরোপ্লাস্টেও তো আমি একটা ডিএনএ আঁকছিলাম, তাহলে ক্লোরোপ্লাস্টও তো ডিএনএ আছে। সো তোমার সমস্যা হচ্ছে তুমি এক্সাইটেড হয়ে গেছো, সোজা মনে করে, বেশি সোজা মনে করে বলছো, এতটা সোজা না। বুঝা গেছে? এটা হচ্ছে কথা, এটা ভুল করা যাবে না, এটা ভুল করা যাবে না। ওকে, তারপর এইখানে দেখো, এইখানে এই যে অংশ, এই যে অংশ, এটা ভিতরের দিকে একটু ঢুকে গেছে, দেখছো? এই প্লাজমা মেমব্রেনটা যখন ভিতরের দিকে এরকম ঢুকে যায়, এটাকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা। এটাকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা। ফোস্কা কেন বলতেছে? ওই যে ফোস্কা খাও, ফোস্কার মতো দেখতে। এবং পিনোসাইটিক কথাটা কেন বলতেছে খেয়াল করবা, পিনো কথাটার অর্থ হচ্ছে পানি, পিনো কথাটার অর্থ হচ্ছে ড্রিঙ্ক। তার মানে বোঝাচ্ছে আসলে বাইরে থেকে পানি ঢোকানো হয়, এই অংশটার মাধ্যমে বাইরে থেকে সেলের মধ্যে পানি ঢোকানো হয়। ড্রিঙ্ক মানে হচ্ছে আমরা যেরকম পানি খাই, তো পিনোসাইটিক ফোস্কা, এই ফোস্কার মাধ্যমে বাইরে থেকে পানি ঢোকানো হয়। পানির মধ্যে কিন্তু বিভিন্ন দ্রব্য থাকতে পারে, শরবত আকারে, মিক্স আকারে থাকতে পারে। পানির মধ্যে শরবত আকারে দ্রব্য মিক্স থাকতে পারে, ওই পানিগুলো এটার ভিতর দিয়ে সেলে ঢুকাই এটার মধ্য দিয়ে, তাই এটার নাম পিনো মিন্স ড্রিঙ্ক মিন্স পানি। দ্যাট মিনস এরা পানি ঢুকায়, পানি ঢুকায়, সাথে পানির সাথে সাথে বিভিন্ন দ্রব্য চলে আসবে। সো এটা হচ্ছে পিনোসাইটিক ফোস্কা। সো এবং একটা জিনিস মাথায় রাখবে, এখানে আরও কিছু আছে, যেমন দেখো খুবই গুরুত্বপূর্ণ মাইক্রোটিউবিউল। এরকম লম্বা কী থাকবে, এগুলো নিয়ে তো আমরা ডিটেলস আলোচনা করবো আস্তে আস্তে। এগুলোকে বলবো মাইক্রোটিউবিউল, এগুলোকে বলবো মাইক্রোটিউবিউল, এগুলোকে কি বলবো? মাইক্রোটিউবিউল। এছাড়া আরও কিছু আছে, যেমন দেখো এখানে লাইসোসোম আছে। লাইসোসোমে থাকে বিভিন্ন এনজাইম, ওই এনজাইম দিয়ে তোমার জীবাণুকে মারার জন্য এনজাইমগুলো ইউজ করে। এবং মাথায় রাখবা যে এই যে উদ্ভিদ কোষে কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে সেন্ট্রিওল। এখানে কোথায় লিখবা? এটা লিখো, এদিক দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখো, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল নাই, এটা মাথায় রাখবা। নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে, যেটা আমি আগেই পড়াইছি, নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে, তবে উচ্চ শ্রেণীর উদ্ভিদে তুমি সেন্ট্রিওল পাবা না। প্লাস আরেকটা জিনিস মনে রাখবা, উদ্ভিদ যে ক্লোরোপ্লাস্টের সাথে যে খাবারগুলো তৈরি করে, খাবারগুলা অতিরিক্ত খাবার সে জমা রাখে, এবং অতিরিক্ত খাবার জমা রাখে সে অ্যাকচুয়ালি স্টার্চ হিসেবে। খাবার জমা রাখে কী হিসেবে? স্টার্চ হিসেবে বা শ্বেতসার, স্টার্চ হিসেবে খাবার জমা রাখে। শেষ। এটা হচ্ছে উদ্ভিদ কোষ নিয়ে, এগুলো জানলেই চলবে, আর কিচ্ছু জানতে হবে না। এখন এই উদ্ভিদ কোষটারে আমরা প্রাণী কোষ বানাবো, একদম সোজা। এই উদ্ভিদ কোষটারে আমরা এখন প্রাণী কোষ বানাবো, এবং এখান থেকে অনেক কিছু বাদ দিয়ে দিব। কীরকম? তাই তোমরা একটু উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্যও শিখবা, পরীক্ষায় আসবে এগুলা। এটাকে আমরা এখন একটু কী বানাবো? প্রাণী কোষ বানাবো। এই শেষ হচ্ছে, আমার আর 5 মিনিট লাগবে। যারা ধৈর্য ধরে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ধৈর্য ধরে আসো।
এবার দেখো আমি জাস্ট একটু প্রাণী কোষটা এখানে এঁকে দেখাবো। অনেক কিছু নাই প্রাণী কোষে, যেমন প্রাণী কোষে কোষ প্রাচীর নাই, তাই প্রাণী কোষ দেখতে এরকম শুধুমাত্র এরকম প্লাজমা মেমব্রেন থাকবে, শুধুমাত্র এরকম প্লাজমা মেমব্রেন থাকবে। এবং খেয়াল করবা প্লাজমা মেমব্রেনটা এভাবে যদি ভিতরের দিকে ঢুকে যায়, খেয়াল করো এভাবে যদি ভিতরের দিকে ঢুকে যায় এটার একটা নাম দিব। আর প্লাজমা মেমব্রেনটা যদি ভিতরের দিকে না ঢুকে বাইরের দিকে এরকম এরকম বেড়ে যায়, এই দেখো বাইরের দিকে এরকম যদি বেড়ে যায় তখন এটা আরেকটা নাম দিব। তাহলে এখানে প্লাজমা মেমব্রেনটা, এই যে এটা হচ্ছে আমার প্লাজমা মেমব্রেন কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লিটা যদি ভিতরের দিকে ঢুকে যায় এটার নাম তখন হবে পিনোসাইটিক ফোস্কা। একটু আগেই বলছি যেটা পিনো কথাটার মানে কি বলতো, পিনো মানে হচ্ছে পানি, মানে এরা পানি ঢুকায়, সেলের ভিতর পানি। আর এটা আঙ্গুলের মতো বিদায় এটা দেখতে বাইরের দিকে, এটা ভিতরের দিকে হলে পিনোসাইটিক ফোস্কা, বাইরের দিকে হলে এটার নাম হবে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই মানে হচ্ছে আঙ্গুল, দেখতে অনেকটা আঙ্গুলের মতো, আমাদের হাতের আঙ্গুলের মতো। তো মাইক্রোভিলাইয়ের কাজ হচ্ছে কোনো কিছু শোষণ করা, শুষে ফেলা, শোষণ করা, খাবার শোষণ করা, এরকম টাইপসের, এটা হচ্ছে মাইক্রোভিলাইয়ের কাজ। সো পার্থক্য আছে, দেখছো এরকম কিছু কিন্তু আমরা উদ্ভিদ কোষে দেখি নাই। সো পার্থক্য আছে। এবং মাথায় রাখবা উদ্ভিদ কোষে কিন্তু বড়, প্রাণী কোষে কিন্তু বড় কোনো কোষ গহ্বর নাই, উল্টে এরকম ছোট ছোট কোষ গহ্বর আছে। এগুলো লেখো, পার্থক্য করবা, কারণ এমসিকিউতে আসবে। ছোট ছোট কোষ গহ্বর আছে এবং সেন্টারেই নিউক্লিয়াস থাকে। তাহলে নিউক্লিয়াসটা কোথায় থাকবে? সেন্টারে। নিউক্লিয়াসটা কোথায় থাকবে? সেন্টারে। এবং উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল ছিল না, বাট প্রাণী কোষে তুমি কি পাবা? সেন্ট্রিওল পাবা। তাহলে সেন্ট্রিওল আছে, এটা মাথায় রাখবা। উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল নাই, কিন্তু প্রাণী কোষে তুমি সেন্ট্রিওল পাবা, বাকি সবগুলো ঠিক থাকবে। আরেকটা জিনিস দেখো, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর নাই। দেখো পার্থক্য তৈরি করে দিচ্ছি, তোমরা সুন্দর করে সাজাবা। প্রাণী কোষে কোষ প্রাচীর নাই, তারপর আর কি নাই এটা হচ্ছে কথা। এবং বড় কোষ গহ্বর নাই, এটা লিখো, বড় কোষ গহ্বর নাই, ছোট ছোট আছে আর কি, ছোট ছোট আছে, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস লিখো, প্লাস্টিড নাই। তোমরা জানো উদ্ভিদের প্লাস্টিড থাকে বিধে উদ্ভিদ খাবার তৈরি করতে পারে, প্রাণী তো খাবার তৈরি করতে পারে না, তাই প্রাণীর প্লাস্টিড নাই। তারপর লিখো উদ্ভিদের সঞ্চিত খাদ্য ছিল স্টার্চ হিসেবে, প্রাণী যে অতিরিক্ত খাবার থাকে ওই অতিরিক্ত খাবারগুলো তারা জমা রাখে গ্লাইকোজেন হিসেবে। এগুলো দিয়ে তুমি পার্থক্য বানাই ফেলবা। হ্যাঁ, এগুলো দিয়ে তুমি উদ্ভিদের সাথে প্রাণীর একটা পার্থক্য বানাই ফেলবা, শেষ। এটাই হচ্ছে প্রাণী কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। জাস্ট উদ্ভিদ কোষটারে প্রাণী কোষ বানাইছি কারণ প্রাণী কোষে এভাবে মাইক্রোভিলাই আছে, পিনোসাইটিক ফোস্কা আছে, সেন্ট্রিওল আছে যেটা উদ্ভিদ কোষে নাই, কোষ প্রাচীর নাই যেটা উদ্ভিদ কোষে ছিল, বড় কোষ গহ্বর নাই যেটা উদ্ভিদ কোষে ছিল, প্লাস্টিড নাই যেটা উদ্ভিদ কোষে ছিল, সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন হিসেবে জমা রাখে, কিন্তু উদ্ভিদের সঞ্চিত খাদ্য স্টার্চ হিসেবে জমা রাখে। সো এভাবে তোমরা একটা পার্থক্য বানিয়ে ফেলবা, যেটা এমসিকিউর জন্য বা মেডিকেল ভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ। এভাবে আমাদের আজকের লেকচারটা শেষ হয়েছে এবং আজকের লেকচার শেষ হওয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জেনে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা কোষ প্রাচীর ধরবো, কোষ প্রাচীরের স্ট্রাকচার পড়াবো। নেক্সট ক্লাসে আমরা তাহলে কী ধরবো? কোষ প্রাচীর ধরবো এবং কোষ প্রাচীর স্ট্রাকচার পড়াবো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।